গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা প্যারালাল ফোর্স সিস্টেম নিয়ে ডিল করতে পারি, অর্থাৎ প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্ট্যান্ট তার লোকেশন কিভাবে বের করতে হয় এগুলো আমরা শিখছিলাম। এই যে এটা একটা প্যারালাল ফোর্স সিস্টেম ছিল, শিখছিলাম আমরা যে যে কোনো পয়েন্টের সাপেক্ষে আসলে মোমেন্টের সামেশন নিয়ে এটা করতে হয় আর কি। এরপর আমরা শিখছিলাম যে হোয়াট ইজ মোমেন্ট, হোয়াট ইজ কাপল এন্ড হোয়াট ইজ মোমেন্ট অফ এ কাপল, এগুলো আমরা শিখছিলাম। সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা বিম বা একটা স্ট্রাকচারের রিয়াকশন কিভাবে বের করা যায়, আমরা সেইটা আজকে শিখব। ঠিক আছে, এখানে বলা আছে যে ফাইন্ড আউট দ্য সাপোর্ট রিয়াকশনস R1 and R2 অফ দ্য ফলোইং বিম। ধরো যে এইটা হচ্ছে একটা বিম, দিস ওয়ান। এই বিমের দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে R1, মানে সোজা কথা একটা হচ্ছে এই পয়েন্টে আর একটা হচ্ছে এই পয়েন্টে। হতে পারে যে এখানে পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, বা হতে পারে যে এখানে রোলার সাপোর্ট, এখানে পিন সাপোর্ট। ঠিক আছে, কিন্তু কখনোই কিন্তু দুইটা রোলার সাপোর্ট হবে না, কারণ দুইটা যদি রোলার সাপোর্ট হয় তাহলে কিন্তু আসলে এই বিমটা কখনো স্টেবল হবে না, রাইট? যদি কোনো একটা বিমে ধরো যে এই পয়েন্টে একটা রোলার সাপোর্ট থাকলো আর এখানে একটা রোলার সাপোর্ট থাকলো, ঠিক আছে, যদি তাই হয় তাহলে এই বিমটা কিন্তু কখনো স্টেবল হবে না। দ্যাট মিন্স যদি ইনক্লাইন্ড কোনো লোড এই বিমের উপরে আসে তাহলে ইনক্লাইন্ড লোডের দুইটা উপাংশ থাকে, আমরা জানি। একটা হচ্ছে কি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো, আর একটা হচ্ছে কি হরিজন্টাল কম্পোনেন্ট পাবো। আর আমরা সবাই জানি যে রোলারের রিয়াকশন কিন্তু একটা একটা রোলার সাপোর্টের রিয়াকশন একটা ভার্টিক্যাল একটা রিয়াকশন দেয়, সে ভার্টিক্যাল আপওয়ার্ড একটা রিয়াকশন সে দেয়। সো যখনই হরিজন্টাল লোড আসবে তখনই কিন্তু আসলে এই বিমটা আর স্টেবল থাকবে না। সে কি করবে, এই রোলার সহ সে বাম দিকে মুভ করবে, এই দিকে সে মুভ করবে, রাইট? সো হয় একটা পিন একটা রোলার, আর না হয় দুইটাই পিন। আবার যদি দুইটাই পিন সাপোর্ট থাকে, ধরো যে একটা বিমে দুইটা সাপোর্ট আছে এবং দুইটাই হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে, দুইটাই পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, সেক্ষেত্রে কিন্তু এই বিমটা আবার ডিটারমিনেট হবে না। দ্যাট মিন্স সে স্টেবল, কোনো সমস্যা নাই। ইনক্লাইন্ড, তারপরে হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, যেমন লোডই আসুক না কেন সে আসলে রেজিস্ট করতে পারবে, কারণ এখানে সাপোর্টের রিয়াকশন এখানে আছে দুইটা, এখানে দুইটা রিয়াকশন পাবো, আবার কি এখানেও দুইটা রিয়াকশন পাবো। সো সে স্টেবল, দিস ইজ স্টেবল, নো প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ যে আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে তিনটা, কারণ এটা একটা কি নন প্যারালাল ফোর্স সিস্টেম, তাই না? আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে তিনটা, তাই আমরা সর্বোচ্চ তিনটা সাপোর্ট রিয়াকশন বের করতে পারবো, কিন্তু এখানে সাপোর্ট রিয়াকশন কতগুলো আছে? চারটা আছে। তখন এটা আবার হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে পড়বে, অর্থাৎ এখানে আরো অন্য কিছু মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা আরেকটা যে অতিরিক্ত সাপোর্ট রিয়াকশন সেইটা আমরা বের করতে পারি, ঠিক আছে? সো সাপোর্ট রিয়াকশন সর্বোচ্চ আমরা তিনটা বের করতে পারবো, এর বেশি আমরা পারবো না, কারণ ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে তিনটা, তিনটা সমীকরণ থেকে সর্বোচ্চ তিনটা আননোন বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, সো এখানে স্যার, দেখো একটা বিম আছে, বিমের উপরে একটা ইউডিএল আছে, এখানে এই যে ইউডিএল, একটা কনসেন্ট্রেটেড লোড আছে, আর একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এবং এখানে দুইটা সাপোর্ট আছে। ধরলাম যে এইটা হচ্ছে পিন সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট, সে কথার কথা। তাহলে এখানে রিয়াকশন কেন দুইটা দেখাচ্ছি? আমরা তো সবাই জানি যে পিন সাপোর্টের রিয়াকশন দুইটা, তাই না? একটা পিনেরই রিয়াকশন দুইটা। দেখো এখানে কিন্তু কোনো হরিজন্টাল লোড নাই, এখানে শুধুমাত্র ভার্টিক্যাল লোড আছে। যদি কোনো একটা পিন সাপোর্টে, ধরো যে এটা একটা
বিম, এখানে আছে পিন সাপোর্ট, আর এখানে আছে হচ্ছে তোমার রোলার সাপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে রোলার। সো যদি এখানে শুধু ভার্টিক্যাল লোড থাকে তাহলে পিনের রিয়াকশন কিন্তু শুধু ভার্টিক্যাল হবে, অর্থাৎ যদি কোনো হরিজন্টাল লোড না থাকে তাহলে কিন্তু পিনের এই হরিজন্টাল রিয়াকশনটা আসবে না। ঠিক আছে, ঠিক এই কারণেই এখানে আসলে দুইটা সাপোর্ট রিয়াকশন দেখানো হয়েছে, একটা R1 একটা R2। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম এখানে আমরা দুইটা সাপোর্ট রিয়াকশন দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা একটু খেয়াল করি আমরা বুঝতে পারছি যে এখানে দেখো এইটা হচ্ছে একটা ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই ইউডিএলটা কিন্তু ভার্টিক্যাল, রাইট? এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আবার এই যে দুইটা কনসেন্ট্রেটেড লোড, এই দুইটা লোডও কিন্তু ভার্টিক্যাল। আবার সো যেহেতু সমস্ত লোডই আসলে ভার্টিক্যাল, সেহেতু সাপোর্ট রিয়াকশন দুইটাও কি ভার্টিক্যাল, আপওয়ার্ডস। ঠিক আছে, সো তার মানে এটা হচ্ছে একটা প্যারালাল ফোর্স সিস্টেম। সবগুলো ফোর্স একটা আরেকটার সমান্তরাল বা প্যারালাল, তাই তো নাকি? সো একটা প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত কি কি? আজকে কুইজ পরীক্ষাতেও কিন্তু ছিল। প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট সমান 0, একটা হচ্ছে কি সামেশন অফ ফোর্স সমান 0। সো আমরা যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্টের সামেশনকে 0 লিখতে পারি। দ্যাট মিন্স আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এই বিমটা ইকুইলিব্রিয়ামে আছে, বা অন্য কথায় বলতে গেলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। যদি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা লিখতে পারি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0, এবং আমরা এটাও লিখতে পারি যে আসলে ফোর্সের সামেশন 0। এই দুইটাই হচ্ছে শর্ত, বা অন্য কথায় বলতে গেলে শর্ত তিনটা: সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0, এবং সামেশন অফ এফ এক্স সমান 0। সো এখানে সামেশন অফ এফ এক্স এটা আসবে না, কারণ হচ্ছে এখানে এক্স ডিরেকশন বরাবর কোনো ফোর্স নাই। ঠিক আছে, এখানে সবই ভার্টিক্যাল ফোর্স ওয়াই ডিরেকশন বরাবর। সো সে কারণে এখানে দুইটা ইকুয়েশন আসবে, একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সাপোজ বি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন নিব। ওকে, সেইগুলো তো বলার কিছু নাই, আমরা অলরেডি মোমেন্ট নিতে পারি। আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে দেখো আর1 এর ডিসটেন্স কত? 20। এই যে এখানে দেওয়াই আছে 20 ফিট। আর1 এর লাইন অফ অ্যাকশন হচ্ছে ভার্টিক্যাল, সেই কারণে বি বিন্দু থেকে এই আর1 এর ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 20 ফিট। এই যে ফোর্স ইনটু ডিসটেন্স সমান মোমেন্ট, যেহেতু ক্লকওয়াইজ তাই পজিটিভ। এখন দেখো যে আমরা এই ইউডিএল এর মোমেন্ট নিব। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ইউডিএল এর মোমেন্ট তাহলে একই জিনিস, ফোর্স ইনটু ডিসটেন্স। আমরা কি জানি মোমেন্ট সমান সবসময় কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো এখানে ইউডিএল এর টোটাল ফোর্সটা এখানে লিখতে হবে। এখানে ইউডিএল এর ইন্টেন্সিটি কত আছে দেখো, 400 পাউন্ড পার ফিট, মানে প্রতি ফিটে 400 পাউন্ড। ঠিক আছে, বিম বরাবর প্রতি ফিটে 400 পাউন্ড লোড আছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি। তার মানে এখানে এই ইউডিএলটা মানে কতটুকু জায়গা জুড়ে আছে দেখো তো, ইউডিএলটা কতটুকু জায়গা জুড়ে আছে? 12 ফিট আর কত 4 ফিট, তাই তো নাকি? 12 আর 4 কত হয়? 16। তার মানে এটা 16 ফিট জায়গা জুড়ে এটা আছে। তার মানে যদি প্রতি ফিটে 400 পাউন্ড হয় তাহলে 16 ফিটে কয় পাউন্ড হবে? 400 গুণ 16। অর্থাৎ একটা ইউডিএল এর টোটাল লোডকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যে ইন্টেন্সিটি হচ্ছে 400 ইনটু ডিসটেন্সটা হচ্ছে কত? 16। ওকে, তাহলে এইটা হচ্ছে গেল লোড, আর ডিসটেন্স কত হবে? তাহলে ডিসটেন্স হবে এইটা। অর্থাৎ এই ইউডিএল এর যে রেজাল্টেন্ট সেটা সবসময় কাজ করবে এই ইউডিএল এর মিডল পয়েন্টে। ঠিক আছে,
আমি আবার বলি, ইউটিএল এর যে টোটাল রেজাল্টেন্ট, অর্থাৎ এই যে এই ফোর্সটা 400 ইন্টু 16, এই ফোর্সটা আসলে কাজ করবে কোথায়? এই টোটাল ফোর্সটা কাজ করবে এই ইউটিএল এর মিড পয়েন্টের মধ্য দিয়ে, মিডল পয়েন্টের মধ্য দিয়ে। এবং তাহলে সেই পয়েন্টের ডিস্টেন্সটা আমাদেরকে নিতে হবে মোমেন্ট নেওয়ার সময়। সো এই ইউটিএল এর মিড পয়েন্ট কোনটা? এইটা। অর্থাৎ সোজা কথা হচ্ছে 12 আর 4 16, টোটালটা 16 ফিট। 16 অর্ধেক কত হয়? 8, তাই না? তার মানে 8 ফিট আর কত? এতটুকু, এই ডিস্টেন্স টুকু আর হচ্ছে 8 ফিট, এটাই কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অর্থাৎ যেহেতু বি বিন্দু থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, এই যে বি পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, তার মানে সমস্ত ডিস্টেন্স কি বি বিন্দু থেকে নিতে হবে। তাহলে বি বিন্দু থেকে এই ইউটিএল এর টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 8 ফিট প্লাস এতটুকু। আর এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব? এই ডিস্টেন্সটা হচ্ছে 7 ফিট। এটা কিভাবে বের করব? যোগ বিয়োগ করে। এটা খুব সিম্পল, যোগ বিয়োগ। তো দেখো, একদম এখান থেকে শুরু করে বাম পাশের পয়েন্ট পর্যন্ত এই টোটালটা হচ্ছে কত? 24 ফিট। এই যে 20 আর 4 24। তাহলে এই 24 ফিট থেকে বাদ দিতে হবে কতটুকু? এখান থেকে এতটুকু। তাহলে আমরা পেয়ে যাব এই ডিস্টেন্সটা। তাহলে এখান থেকে এতটুকু কত হয় টোটাল? এইটুকু হচ্ছে 1 ফিট। তারপরে এখান থেকে এতটুকু হচ্ছে টোটাল 16 ফিট। তার মানে 16, মানে 12 আর 4 16 আর 1 কত হয়? 17। তার মানে 24 থেকে বাদ দিতে হবে 17। 24 থেকে 17 বাদ দিলে কত হয়? 7 হয়, তাই না? দ্যাট মিনস এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে 7 ফিট। এই সাপোর্ট থেকে এই ইউটিএল এর শুরু পর্যন্ত 7 ফিট। তাহলে 7 প্লাস এটা হচ্ছে 16/2, মানে 8। তাহলে এইভাবে আমরা কোনো একটা ইউটিএল এর মোমেন্ট নিব, ঠিক আছে? টোটাল ফোর্স ইনটু টোটাল ফোর্সের আর কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবং যেহেতু দেখো ইউটিএলটা নিচের দিকে আছে, দ্যাট মিনস এই বি পয়েন্টের সাপেক্ষে এটা একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করবে, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা মানে রোটেশন দিবে, সেই কারণে এখানে মাইনাস। তাহলে আমরা এই সাপোর্ট রিঅ্যাকশনের মোমেন্ট নিলাম, তারপরে ইউটিএল এর মোমেন্ট নিলাম। এখন আমরা মোমেন্ট নিব হচ্ছে 4000 পাউন্ড, ঠিক আছে? এইটার মোমেন্ট নিব। তাহলে আবার সেই একই সূত্র, ফোর্স ইনটু ডিস্টেন্স। যেহেতু এইটাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাই মাইনাস। ফোর্স হচ্ছে 4000 আর ডিস্টেন্স হচ্ছে কত? 11। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 7 ফিট, আর এখান থেকে এতটুকু দেওয়া আছে কত? 4 ফিট। তাহলে 7 ফিট আর 4 ফিট কত হয়? 11 ফিট। ওকে, এরপরে আমরা মোমেন্ট নিব হচ্ছে এইটা, অর্থাৎ এই 6000 পাউন্ড এইটা। তাহলে এই যে ফোর্স ইনটু ডিস্টেন্স, যেহেতু বি পয়েন্টের সাপেক্ষে এটা ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তাই এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, তাই প্লাস ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে দেখো, বি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট কিন্তু নেওয়া হয়ে গেছে। যেহেতু R2, অর্থাৎ এই সাপোর্ট রিঅ্যাকশনটা বি বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করেছে, তাই এখানে কি ডিস্টেন্স 0, তার মানে মোমেন্টও 0। সেই কারণে R2 কিন্তু এখানে আসে নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজেই বের করে ফেলতে পারবো R1 এর মান। R1 এর মান হচ্ছে এত, ঠিক আছে? ওকে, তাহলে একটা সাপোর্ট রিঅ্যাকশন আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে এখন সামেশন অফ ফোর্স, অর্থাৎ সামেশন অফ Fy সমান 0। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের আরেকটা শর্ত। তাহলে এই শর্ত অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি? যে ওয়াই ডিরেকশন বরাবর যত ফোর্স আছে তাদের যোগফল হচ্ছে 0। এবং আমরা উপরের দিকের ডিরেকশনটাকে আমরা পজিটিভ নিচ্ছি, আপওয়ার্ড পজিটিভ। যদি তোমরা চাও তাহলে তোমরা ডাউনওয়ার্ডও পজিটিভ ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন কি ধরছি? যে আপওয়ার্ড পজিটিভ। দ্যাট মিনস যদি আপওয়ার্ড পজিটিভ হয়, তাহলে ডাউনওয়ার্ড কি হবে? অবশ্যই নেগেটিভ হবে, একটা আরেকটার অপোজিট, তাই না? ওকে, সো R1 R2 এই দুইটা উপরের দিকে আছে, অর্থাৎ এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনটা উপরের দিকে, তাই এই দুইটার আগে আমরা পজিটিভ দিলাম। এবং বাকি প্রত্যেকটা ফোর্সের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ড, তাই নেগেটিভ।
এই যে দেখো এখানে টোটাল যে ইউডিএল এটা আসছে, এই যে 400 ইন্টু 16 এটা এখানে আসছে, তারপর দুইটা কনসেন্ট্রেটেড লোড ছিল সেইটা এখানে আসছে। তো এখান থেকে আমরা R1 এর মানটা এখানে বসাই দিব, R1 এর এই ভ্যালু এখানে বসাই দেওয়ার পর আমরা পেয়ে যাব হচ্ছে R2। তাহলে R2 আমরা কত পাইলাম, এত পাউন্ড, এবং দুইটাই হচ্ছে আপওয়ার্ড। কারণ কি, কারণ আমরা দেখো এখানে কোশ্চেনে দেওয়াই আছে যে দুইটা সাপোর্ট রিঅ্যাকশনই উপরের দিকে কাজ করতেছে, এই যে উপরের দিকে। আবার আমরা দুইটার মানও পেলাম কত, পজিটিভ। তার মানে কি, এটা অবশ্যই উপরের দিকে আছে। যদি এমন হইতো সে কথার কথা R1 R2 দুইটা ডিরেকশন উপরের দিকে দেখানো আছে, কিন্তু এই দেখা যাচ্ছে এইটার মান পাওয়া গেছে মাইনাস, নেগেটিভ, তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম যে R1 যেহেতু নেগেটিভ আসছে তার মানে এইটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো তোমরা এই একই ভাবে এখানে আরেকটা বিম আমি দিয়ে দিয়েছি, এই বিমের তোমরা সাপোর্ট রিঅ্যাকশন R1 এবং R2 বের করবা। ঠিক আছে, এটা একটা প্যারালাল ফোর্স সিস্টেম, এবং এইটারও সাম্যাবস্থার শর্ত এই দুইটাই হবে, কারণ এখানেও কিন্তু কোনো হরিজন্টাল ফোর্স নাই। যদি হরিজন্টাল ফোর্স থাকতো বিমের উপরে বা ইনক্লাইন্ড কোনো ফোর্স থাকতো, সেক্ষেত্রে ইকুয়েশন হতো তিনটা, সামেশন অফ মোমেন্ট, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ এফ এক্স সমান 0। সো এখন আমরা দেখবো হোয়াট ইজ টর্ক। টর্ক হচ্ছে, টর্ক ইজ দ্য মোমেন্ট অফ এ ফোর্স অর ফোর্সেস। টর্ক হচ্ছে এক ধরনের মোমেন্ট, ঠিক আছে, একটা বিশেষ ধরনের মোমেন্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন। একটা মানে ঘূর্ণায়মান একটা অক্ষের সাপেক্ষে কোন ফোর্সের মোমেন্টকে টর্ক বলা হয়। তাহলে আসলে মোমেন্ট আর টর্কের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা আমি বই থেকে দেখাবো, ফেরিসের বই, পেজ নাম্বার 56। এই যে টর্ক, এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে ফর এক্সাম্পল ইফ এ এন্ড বি রিপ্রেজেন্ট টু গিয়ার্স। গিয়ার হচ্ছে ইঞ্জিনের একটা অংশ আর কি। সো ধরো যে এ একটা গিয়ার, বি একটা গিয়ার, ঠিক আছে, and if F represents the driving force exerted by gear A on B, অর্থাৎ গিয়ার এ কর্তৃক বি এর উপরে প্রযুক্ত বল যদি F হয়, অর্থাৎ দেখো যদি এ গিয়ারটা এই দিকে মুভ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মুভ করে, তাহলে কিন্তু এই যেহেতু সংস্পর্শে আছে বি গিয়ারের সঙ্গে, তাহলে একটা বাম দিকে কিন্তু একটা ফোর্স অটোমেটিক কাজ করবে, তাই না? যদি এ গিয়ারটা রোটেট করে তাহলে বি গিয়ারের উপরে কিন্তু বাম দিকে একটা ফোর্স কাজ করতেছে। তাহলে যদি কাজ করে তাহলে কি বলতেছে এখানে, যে দ্য টর্ক অন দ্য শ্যাফট ফর বি ইজ এত। সেক্ষেত্রে বি গিয়ারের জন্য টর্ক হচ্ছে কত, টর্ক অন দ্য শ্যাফট, শ্যাফট মানে হচ্ছে এই যে এই বি গিয়ারটা আসলে যার সঙ্গে সাপোর্টেড অবস্থায় আছে, মানে যাকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে, এই পয়েন্টে আছে শ্যাফট। সো তাহলে এই শ্যাফটের উপরে টর্ক কত কাজ করতেছে, দেখো ফোর্স ইনটু ডিসটেন্স, এটা কিন্তু কিচ্ছু না, জাস্ট ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। দ্যাট মিন্স দেখো তুমি শুধুমাত্র বি গিয়ারের সাপেক্ষে চিন্তা করো, যে বি গিয়ারের উপরে একটা ফোর্স দেওয়া হচ্ছে এফ, এবং এই ফোর্সের লাইন অফ অ্যাকশন থেকে এই যে গিয়ারের যে শ্যাফট আছে সেই শ্যাফটের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে d/2। এই যে গিয়ারের ডায়ামিটার হচ্ছে d, আর তাহলে ডায়ামিটারের অর্ধেক কত হয়, d/2। দ্যাট মিন্স এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে d/2। দ্যাট মিন্স তাহলে গিয়ার বি এর উপরে কতটুকু টর্ক কাজ করে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, কারণ টর্ক মানেই কিন্তু মোমেন্ট, তাই ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই এফ ইনটু d/2। আবার একইভাবে তুমি যদি চিন্তা করো একটু উল্টা ভাবে, যে তাহলে এ গিয়ারের উপরে কতটুকু টর্ক কাজ করতেছে, এ গিয়ারের উপরে টর্ক কতটুকু কাজ করবে, এই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, অর্থাৎ এফ ইনটু স্মল d/2, এই যে এখান থেকে এতটুকু এই ডিসটেন্সটা, এই যে এগেইন ইন ফিগার এত,
the torque, আচ্ছা এটা অন্য ফিগারের কথা বলা হচ্ছে অন্য পেজে। If F is the force of gear A on gear B, then the force of gear B on A is equal but in the opposite sense to F. Therefore, এই যে এখানে দেখো বলে দিচ্ছে, therefore the torque on shaft A is এত। তাহলে গিয়ার বি এর উপরে টর্ক হচ্ছে এত, এইটা, আর গিয়ার এ এর উপরে টর্ক হচ্ছে এত। এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কোনো একটা গিয়ারের ডায়ামিটার যত বেশি হবে তার উপরে টর্ক কিন্তু তত বেশি কাজ করবে। অর্থাৎ এফ ইন্টু ডি বাই টু, এটা কিন্তু এই এফ ইন্টু স্মল ডি বাই টু এর থেকে কিন্তু এইটা বড়, এই যে এটা কিন্তু বড়। তার মানে গিয়ার যত বড় হবে, ডায়ামিটার যত বেশি হবে, তত এর উপরে টর্ক বেশি কাজ করবে। সো গিয়ার নিয়ে আলাপ আলোচনা করা আমাদের উদ্দেশ্য না, কারণ এগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে টর্ক। টর্ক কথাটা তখনই ব্যবহৃত হবে যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু ঘুরতে থাকবে, অর্থাৎ সরাসরি রোটেশন তৈরি হবে, তখনই টর্ক কথাটা ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন এখানে এই যে এই এফ ফোর্সের কারণে কিন্তু এই বি গিয়ারটা কিন্তু ঘুরতে থাকে, তাই না? এই শ্যাফটকে কেন্দ্র করে কিন্তু এই যে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। আবার এই এফ ফোর্সের কারণে এ গিয়ারটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরতে পারে। সো যেহেতু এখানে সরাসরি ঘূর্ণন বা রোটেশন জড়িত আছে, তাই এখানে আমরা এই মোমেন্ট না বলে আমরা বলছি কি টর্ক, ব্যাস এতটুকুই। তাহলে এখন যদি আমি বলি যে ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে অঙ্কটা সমাধান করলাম, যে আমরা মোমেন্ট নিচ্ছিলাম বি বিন্দুর সাপেক্ষে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে 6000 ইন্টু 6 অর্থাৎ ফোর্সের মোমেন্ট, দেখো এখানে এই যে 6000 পাউন্ড, এইটা কি সরাসরি কোনো ঘূর্ণন সৃষ্টি করতেছে? অর্থাৎ এই ফোর্সের জন্য এই বিমটা কি আসলে ঘুরতেছে বি পয়েন্টকে কেন্দ্র করে? না স্যার, কিন্তু ঘুরছে না, এটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করার চেষ্টা করছে বা প্রবণতা সৃষ্টি করছে, বাট এখানে কিন্তু কোনো কিছু কিন্তু ঘুরছে না, কোনো অক্ষের সাপেক্ষে কোনো ঘূর্ণন নাই। সে কারণে কিন্তু এখানে আমরা টর্ক বলছি না, আমরা বলছি শুধু মোমেন্ট। বাট যেহেতু ওখানে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছিল কোনো একটা গিয়ার, সো সেই কারণে বলা হচ্ছে টর্ক, ব্যাস এতটুকুই। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে একটা ছোটখাটো একটা চ্যাপ্টার শেষ করলাম, অর্থাৎ মোমেন্ট এন্ড প্যারালাল কোপ্লানার ফোর্সেস। আমরা ফোর্সের মোমেন্ট, টর্ক, তারপরে মোমেন্ট অফ এ কাপল, এইগুলো সম্পর্কে জানছি। আবার প্যারালাল ফোর্স সিস্টেম নিয়ে কিভাবে ডিল করতে হয় আমরা সেটাও কিন্তু জানছি। সো এখন আমরা শুরু করবো হচ্ছে ফ্লেক্সিবল কর্ড। এটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার, পেরিসের পেজ নাম্বার 92। আমি যে বইয়ের রেফারেন্স গুলো দিচ্ছি, এই বইগুলো কিন্তু এই রেফারেন্স গুলো অবশ্যই দেখবা, বইটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে, দেখে নিবা। এই যে চ্যাপ্টার 5 ফ্লেক্সিবল কর্ডস। ফ্লেক্সিবল কর্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন স্ট্রাকচারে ফ্লেক্সিবল কর্ড কিন্তু অনেক সময় ব্যবহৃত হয়। যেমন তোমরা সাসপেনশন ব্রিজের নাম শুনছো কিনা আমি জানি না, সাসপেনশন ব্রিজে কিন্তু ফ্লেক্সিবল কর্ড থাকে। ঠিক আছে, যেমন দেখো এইটা হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ, এই যে এইটা হচ্ছে আর কি গাড়ি চলার জায়গা। ঠিক আছে, দেখো এই ব্রিজটাকে কিন্তু আসলে এই ফ্লেক্সিবল কর্ড এইটার মাধ্যমে কিন্তু সাপোর্ট দেওয়া আছে। যদি আমরা একটু ইন্টারনেটে দেখার চেষ্টা করি। জি না স্যার। আচ্ছা, তোমরা সার্ভেইং করো নাই, সমস্যা নাই, আমি বলি। স্যাগ হচ্ছে যে কোনো একটা কেবলের হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট এর মধ্যে যে ভার্টিক্যাল ডিসটেন্স, সেটা হচ্ছে স্যাগ। ঠিক আছে, আমি টোটাল জিনিসটা আরেকবার বলি যে এইটা একটা সাসপেনশন ব্রিজ, এই ব্রিজকে সাপোর্ট দিচ্ছে একটা প্যারাবোলিক কর্ড। ঠিক আছে, এবং এই প্যারাবোলিক কর্ডের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে অবশ্যই সাপোর্টে আছে, হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা, অর্থাৎ যে পয়েন্টটা সবচেয়ে বেশি নিচে আছে। তাহলে এই হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল যে ডিসটেন্স, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্যাগ। তোমরা সার্ভেইং এ দেখবা যে তোমরা যখন চেন সার্ভে করবা তখন দেখবা যে
একটা চেইনের হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের মধ্যে কিন্তু স্যাগ তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ এটা খুব সিম্পল ব্যাপার। যে তোমরা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন টাওয়ারের কথাই চিন্তা করো। ধরো যে এইটা একটা টাওয়ার, আর এর একই লেভেলে আছে ধরো যে সে কথার কথা এইটা আর একটা টাওয়ার, ঠিক আছে? সো এই দুইটা টাওয়ারের মধ্যে যখন আমরা একটা কেবল প্রোভাইড করব, বৈদ্যুতিক তার, ইলেকট্রিক্যাল কেবল, তখন সেই কেবলটা কি আসলে একদম পারফেক্টলি কখনো হরিজন্টাল থাকা সম্ভব? জি না স্যার। কখনোই থাকবে না, এটা কিছুটা কিন্তু ঝুলে থাকবে, ঠিক আছে? সো সবচেয়ে বেশি ঝুলে থাকবে ঝুলে থাকবে কোন বিন্দু? যে বিন্দুটা সবচেয়ে বেশি মানে মাঝখানে আছে, তাই না? অর্থাৎ ধরো যে এইটা হচ্ছে আমাদের সেই মানে কেবলের প্রোফাইল বা শেপ, তাহলে সবচেয়ে বেশি নিচে থাকবে এই যে মিড পয়েন্ট। তাহলে এই মিড পয়েন্ট এবং এই সাপোর্টে যে পয়েন্টটা আছে, অর্থাৎ এই টাওয়ারের কাছে যে পয়েন্টটা আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটাই হচ্ছে স্যাগ, ঠিক আছে? তোমরা সার্ভেইং করার সময় দেখবা যে তোমরা একটা চেইনকে আসলে যতই টান টান করে ধরো না কেন দুই দিক থেকে, চেইনের মাঝখানে কিন্তু একটা স্যাগ তৈরি হবেই, সে কম হোক বেশি হোক স্যাগ তৈরি হবেই। সো এই স্যাগকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, তো আচ্ছা এখানে আর যে দুইটা, আচ্ছা এখন আমি বলি ফর্মুলা তৈরি আমরা কিভাবে করছি। ফর্মুলা তৈরি করার জন্য আমরা একটা ফ্লেক্সিবল কর্ডের বা একটা প্যারাবোলিক কর্ডের একটা নির্দিষ্ট অংশ আমরা কেটে নিচ্ছি। যেমন এখানে দেখো যে এই মিড পয়েন্ট থেকে শুরু করে মোটামুটি এখান থেকে এতটুকু, ঠিক আছে? এই যে মিড পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্ট পর্যন্ত, এই যে এই সি বিন্দু পর্যন্ত এই কেবলটুকু কিন্তু কেটে নেওয়া হয়েছে। এই যে সি পয়েন্ট এই যে এইখানে আছে, অর্থাৎ কেবলের এই অংশটুকু আমরা সেকশন নিচ্ছি বা কেটে ফেলছি। এটা কেটে ফেলার পর তাহলে আমরা কি জানি, কোনো একটা বস্তুকে কেটে ফেললে তার ইন্টারনাল ফোর্স গুলা কিন্তু দেখা যায়। তোমরা ট্রাস মেম্বারের ক্ষেত্রে দেখছো যে একটা ট্রাসকে যখন আমরা কেটে ফেলি তখন সেই যে মেম্বার গুলা কাটা পড়ে সেই মেম্বারের কিন্তু ইন্টারনাল যে টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স সেটা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? সো জি স্যার। কেবলকে যখন আমরা কেটে ফেলছি তখন এই ও পয়েন্টে যে টেনশন আছে এবং সি পয়েন্টে যে টেনশন আছে বা টেনসাইল ফোর্স আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখো যেহেতু ও বিন্দুতে, অর্থাৎ যে পয়েন্টে স্যাগ সবচেয়ে বেশি, ও বিন্দুতে কিন্তু কেবলটা আসলে হরিজন্টাল অবস্থায় আছে। দেখো এখানে কিন্তু আসলে কোনো স্লোপ নাই, অর্থাৎ যদি আমরা ও বিন্দুতে কোনো একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটা কেমন হবে? হরিজন্টাল হবে। তাই ও বিন্দুতে যে টেনশন কাজ করতেছে সেটাও একটা কি অবশ্যই হরিজন্টাল ফোর্স। আর সি পয়েন্টে টেনশনটা যে কাজ করবে এটা হচ্ছে সি পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শক বরাবর মানে কাজ করবে টেনসাইল ফোর্স, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আরেকটা হচ্ছে কি ইনক্লাইন্ড ফোর্স। দেখো ও বিন্দুতে অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে যে টেনসাইল ফোর্স কাজ করে সেটাকে আমরা বলছি ক্যাপিটাল কিউ, এবং এই সিম্বল গুলো কিন্তু মনে রাখতে হবে। আর সি বিন্দু, এখন দেখো সি বিন্দু তো আসলে যে কোনো বিন্দুই হতে পারে। সি বিন্দুর অবস্থান এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, আবার কি এখানেও কিন্তু হতে পারে। সো সি হচ্ছে যে কোনো একটা বিন্দু, বা এটাকে আমরা বলতে পারি এনি পয়েন্ট অন দা কেবল, অর্থাৎ কেবলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, একটা র্যান্ডম একটা পয়েন্ট। এবং এই সর্বনিম্ন বিন্দু থেকে এই যে কোনো একটা বিন্দুর হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে এক্স, এবং একইভাবে সর্বনিম্ন বিন্দু ও থেকে যে কোনো একটা বিন্দু সি এর ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা হচ্ছে এক্স আর ওয়াই এর পরিচয়, যে এক্স হচ্ছে কেবলের যে লোয়েস্ট পয়েন্ট বা সর্বনিম্ন বিন্দুকে আমি বলছি লোয়েস্ট পয়েন্ট। সো লোয়েস্ট পয়েন্ট থেকে যে কোনো একটা বিন্দুর হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে এক্স, আর সেই বিন্দুর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে ওয়াই। এখন ধরো যে আমরা কোনো একটা কেবল চিন্তা করি এভাবে,
এবং এই কেবলের লোয়েস্ট পয়েন্ট কোনটা? অবশ্যই এইটা। তাহলে ধরো যে আমরা এখন কথার কথা আমরা চাচ্ছি যে আমরা এই বিন্দুতে আমরা টেনশন বের করব, কেবলের টেনশন মানে টেনসাইল ফোর্স কত সেটা বের করতে চাচ্ছি। তার মানে লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা যে বিন্দুতে টেনশন বের করতে চাচ্ছি এর যে হরিজন্টাল ডিস্টেন্স এইটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর ও বিন্দু থেকে আমরা যে বিন্দুতে টেনশন বের করতে চাচ্ছি এই পয়েন্টের ভার্টিক্যাল যে ডিস্টেন্স এখান থেকে এতটুকু, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? ওয়াই বলছি। আমরা যখন যে পয়েন্ট নিয়ে কাজ করব, যদি আমরা এই বিন্দু নিয়ে কাজ করতে চাই কথার কথা, তখন এক্স কতটুকু হবে? এক্স হবে হচ্ছে এখান থেকে এতটুকু। আর ওয়াই কতটুকু হবে? ওয়াই হবে হচ্ছে এই যে এখান থেকে এতটুকু। যখন যে বিন্দু নিয়ে কাজ করব সেই বিন্দুর হরিজন্টাল ডিস্টেন্স এক্স এবং ভার্টিক্যাল ডিস্টেন্স ওয়াই। তাহলে এখন আমরা ফর্মুলাগুলো একটু দেখি। সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ক্যাপিটাল কিউটা কি? কিউটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম যে সবচেয়ে নিচের পয়েন্টে যে টেনশন সেটা হচ্ছে কিউ, অর্থাৎ টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট ও। এই যে এটা হচ্ছে কেবল, আর সবচেয়ে নিচের বিন্দুতে টেনশন হচ্ছে কিউ। ডাব্লিউ হচ্ছে লোডের ইন্টেন্সিটি, অর্থাৎ ওই যে আমি বললাম যে সাসপেনশন ব্রিজের উপরে লোড আসবে, ওই লোড আলটিমেটলি কিন্তু কেবলের উপরে আসবে। সো ওই যে লোড আসছে ব্রিজের উপরে, ওই ব্রিজের উপরের ওই লোডটাকে আমরা ধরে নিচ্ছি সে ডাব্লিউ, ঠিক আছে। সে হতে পারে ডাব্লিউ নিউটন পার মিটার, হতে পারে ডাব্লিউ পাউন্ড পার ফিট, হতে পারে কিলো নিউটন পার মিটার, ইউনিট যাই হোক আমরা ধরে নিচ্ছি যে সেই ফোর্সের ইন্টেন্সিটি হচ্ছে ডাব্লিউ। আর এক্স কি? এক্স হচ্ছে এই যে এক্স এর পরিচয় এখানে দেওয়া আছে যে, আচ্ছা এক্স কোথায় গেল? তো সমস্যা নেই, এখানে ও এই যে টেনশন অফ কর্ড এট এনি অ্যাবসিসা এক্স। অ্যাবসিসার বাংলা হচ্ছে ভুজ, ঠিক আছে। ওই যে আমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছি ভুজ কোটি, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে ধরো যে গ্রাফ, আমরা যদি গ্রাফ ড্র করি, আমরা যদি কোনো একটা গ্রাফ অঙ্কন করি তাহলে ধরো যে গ্রাফের এটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের যে হরিজন্টাল ডিস্টেন্স বা এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সকে আমরা কি বলতাম? বাংলাতে বলতাম হচ্ছে ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সকে আমরা বাংলাতে কি বলতাম? আমরা বলতাম হচ্ছে কোটি। সো এই ভুজকে বলা হয় ইংলিশে বলা হয় অ্যাবসিসা, আর কোটি, এই কোটিকে ইংলিশে বলা হয় অর্ডিনেট। সো এক্স হচ্ছে অ্যাবসিসা আর ওয়াই হচ্ছে অর্ডিনেট, ভুজ এবং কোটি। তাহলে এক্স এর পরিচয় আমি মুখে যেটা বললাম ওইটাই, যে যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুর হরিজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, আর এফ হচ্ছে এই যে টেনশন অফ কর্ড এট এনি অ্যাবসিসা এক্স, অর্থাৎ যে কোনো বিন্দুতে কেবলের টেনশনকেই হচ্ছে আমরা বলছি এফ। ওকে, তাহলে এফ প্রাইম হচ্ছে ম্যাক্সিমাম টেনশন। এফ প্রাইমটা হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এফ আর এর সাবস্ক্রিপ্ট আমরা নিচে লিখবো হচ্ছে ম্যাক্স, এফ ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম টেনশন হচ্ছে এইটা, দিস ওয়ান, অর্থাৎ রুট ওভার কিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ এল বাই 2 এর হোল স্কোয়ার। দ্যাট মিনস এই যে কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে, পাওয়ার হাফ থাকার অর্থ আর রুট ওভার থাকার অর্থ কিন্তু আসলে একই, তাই না? আচ্ছা, এখানে কিউ মানে আমরা জানি, ডাব্লিউ মানে জানি, এল হচ্ছে স্প্যান, এই যে সাপোর্ট থেকে সাপোর্টের হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে এল। আচ্ছা, কিউ এর একটা ফর্মুলা আছে আলাদা আবার, সেটা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইচ ডি, ঠিক আছে। অর্থাৎ লোয়েস্ট পয়েন্টের টেনশন হচ্ছে এত, যেখানে ডি হচ্ছে কেবলের স্যাগ। আমরা স্যাগ সম্পর্কে আলোচনা করেছি। ও আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে যে কোনো বিন্দুতে টেনশন আর হচ্ছে ম্যাক্সিমাম টেনশন। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে ম্যাক্সিমাম টেনশন কোথায় ডেভেলপ করে আর কোথায় আসলে মিনিমাম টেনশন হয় আর কোথায় এই দুটা মাঝামাঝি হয়। এখন এই যে একটা কেবল আমরা দেখতে পাচ্ছি এই ফিগারে, এই কেবলটা আমরা খেয়াল করি একটু, এই কেবলের সবচেয়ে বেশি টেনশন হবে হচ্ছে সাপোর্টে। দ্যাট মিনস
সাপোর্টের কাছে এইখানে ক্যাবলের যে বিন্দু আছে, এইখানে ক্যাবলের যে অংশ আছে, এই অংশে সবচেয়ে বেশি টেনশন তৈরি হবে। যত আমরা ক্যাবলের সেন্টারের দিকে আসতে থাকবো তত টেনশনটা আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এই পয়েন্টে টেনশন কিন্তু এর থেকে কম, আবার এই পয়েন্টের টেনশন আর একটু কম, এর টেনশন আরো কম, আর সবচেয়ে কম টেনশন আমরা পাবো কোথায়? মিড পয়েন্টে। ঠিক আছে, অর্থাৎ যে পয়েন্টটা সবচেয়ে নিচে আছে সেই পয়েন্টে আমরা টেনশন সবচেয়ে কম পাবো। আবার যদি আমরা এই সাপোর্টের দিকে যাইতে থাকি, অর্থাৎ যদি আমরা যতই এই দিকে যাব ততই কিন্তু আসলে ক্যাবলের টেনশনটা বাড়তে থাকবে এবং সাপোর্টে যে ম্যাক্সিমাম টেনশন হবে। ঠিক আছে, অর্থাৎ একটা ক্যাবলের সব পয়েন্টে কিন্তু কখনোই একই টেনশন হবে না, এটা আউট অফ কোশ্চেন। এটা এক একটা পয়েন্টে টেনশন হবে এক এক রকম, কোথাও হবে 10 নিউটন, কোথাও হবে 15 নিউটন, কোথাও হবে 20 নিউটন, এরকম। ওকে, সো এই যে এখানে বলা আছে যে এট দ্য সাপোর্ট স্লোপ এন্ড টেনশন ইজ ম্যাক্সিমাম। সাপোর্টে শুধুমাত্র টেনশনই যে ম্যাক্সিমাম তা না, এখানে আরেকটা জিনিস ম্যাক্সিমাম, সেটা হচ্ছে স্লোপ। এবং এখন আমরা দেখব হোয়াট ইজ স্লোপ। ধরো যে সে কথার কথা, এইটা হচ্ছে একটা প্যারাবোলিক ক্যাবল, ঠিক আছে, দিস ওয়ান, এবং এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, সমস্যা নাই। সো এটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, তার মানে এই পয়েন্টে টেনশন সবচেয়ে কম আর এই সাপোর্টে টেনশন সবচেয়ে বেশি। যদি সাপোর্ট দুইটা একই লেভেলে থাকে, অর্থাৎ হরিজন্টাল বরাবর একই উচ্চতায় থাকে, তাহলে এই দুইটা সাপোর্টে টেনশন হবে সেম, ম্যাক্সিমাম। এখন ধরো আমি আলাপ করছি স্লোপ নিয়ে। ধরো যে আমরা সে কথার কথা, আমরা এই বিন্দুতে আমরা স্লোপটা বের করতে চাচ্ছি, যে এই বিন্দুতে ক্যাবলের স্লোপ কত এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। তোমরা দেখছো যে আমরা ইন্টারমিডিয়েটে দেখছো যে আমরা কিন্তু বৃত্তের যে কোনো পয়েন্টে কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারি, তাই না? সো যে পয়েন্টে আমরা স্লোপ বের করতে চাচ্ছি সেই পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করতে হবে এইভাবে। অর্থাৎ এই পয়েন্টে আমরা স্পর্শক অঙ্কন করার যে নিয়মগুলো ছিল সেই নিয়ম মেনটেন করে আমরা একটা স্পর্শক ধরো যে অঙ্কন করলাম, এইটাই হচ্ছে আমাদের সেই স্পর্শক। ঠিক আছে, স্পর্শককে ইংলিশে বলা হয় ট্যানজেন্ট, এবং একটা ট্যানজেন্ট বা স্পর্শক সবসময় কিন্তু স্ট্রেট লাইন, এটা বলার অপেক্ষা রাখে না। সে আমরা হচ্ছে ধরো যে এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব এই পয়েন্টে, তাহলে আমরা এই বিন্দুতে একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল না, স্ট্রেট লাইন আমরা এভাবে পাবো। স্পর্শক মানেই হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে। সো এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সঙ্গে বা হরিজন্টাল ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই পয়েন্টের স্লোপ। সবার মনে থাকবে, যদি কোনো একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে চাচ্ছি একদম সাপোর্টের এইখানে, তাহলে ধরো আমরা অঙ্কন করলাম এইটা, এবং এই স্পর্শকের যে অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে সেটা হচ্ছে এত, এইটাই হচ্ছে এই পয়েন্টের স্লোপ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে স্লোপ। ওকে, সো আমরা আসলে দেখতেই পাচ্ছি যে কেবল আমরা একদম লোয়েস্ট পয়েন্টে কিন্তু যদি, ও আচ্ছা আরেকটা উদাহরণ দিই আমি, যে ধরো যে একদম লোয়েস্ট পয়েন্ট যদি এইখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা কেমন হবে? হরিজন্টাল হবে। হরিজন্টাল হওয়া মানে কি? এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল কত? 0, তার মানে এর স্লোপও কিন্তু কত? 0। ঠিক আছে, আমরা যত এই লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা যত ডান দিকে যাইতে থাকবো, যত উপরের দিকে উঠতে থাকবো, তত কিন্তু কেবলটা আস্তে আস্তে বেশি ঢালু হচ্ছে, বা অন্য কথায় বলতে গেলে যতই আমরা ধরো যে ডান দিকে উঠতে থাকবো তত কিন্তু স্পর্শক মানে এই স্লোপটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এই যে সাপোর্টে কিন্তু স্লোপটা হবে ম্যাক্সিমাম, কারণ সাপোর্টের এইখানে এই কেবলটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ঢালু আছে। অর্থাৎ যদি এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের অ্যাঙ্গেল কিন্তু আরো অনেক বেশি হবে, দেখো আরো বেশি। ওকে, আর স্পর্শকের অ্যাঙ্গেলটাই হচ্ছে স্লোপ। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে
কেবলের সাপোর্টে স্লোপ এবং টেনশন সবচেয়ে বেশি হয়, আবার কেবলের লোয়েস্ট পয়েন্টে টেনশনের মান সবচেয়ে কম হয়, জিরো হয় না কিন্তু টেনশনের মানটা সবচেয়ে স্যার। কম হয়, এবং স্লোপের মানটা কত হয়, জিরো হয়। অর্থাৎ যেখানে আর কি কেবলটা হরিজন্টাল সেইখানে সেই পয়েন্টে স্লোপের মান জিরো। দ্যাটস ইট। আর এই স্লোপকে আমরা সাধারণত সাধারণত ট্যান থিটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ থিটাকেও আমরা স্লোপ বলতে পারি, কিন্তু স্লোপের আসল সংজ্ঞা হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে স্পর্শক, এই যে এই পয়েন্টে স্পর্শক টানা হয়েছে, এটা থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে। সো বেসিক্যালি স্লোপের সংজ্ঞা হচ্ছে যে এই থিটাকে যদি আমরা ট্যানজেন্ট করি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান, সো এই ট্যানজেন্টটাই হচ্ছে আসলে মানে স্লোপ। স্লোপের আসল সংজ্ঞা কি, ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারি যে যে কোনো পয়েন্টের স্লোপ ট্যান থিটা ইজ ইকুয়াল টু wx/কিউ, যেখানে x হচ্ছে কি, যে আমরা যে পয়েন্টে স্লোপ বের করতে চাচ্ছি ওই পয়েন্টের হরিজন্টাল ডিসটেন্স। ব্যাস এতটুকু। ঠিক আছে। আবার এখানে আরেকটা ফর্মুলা আছে যে সাপোর্টের স্লোপের ফর্মুলা, অর্থাৎ সাপোর্টের স্লোপ হচ্ছে ম্যাক্সিমাম এবং সেই ম্যাক্সিমাম স্লোপ হচ্ছে ট্যান থিটা প্রাইম। এর সূত্র আমরা লিখতে পারি 4d/l। অর্থাৎ দেখো এখানে দুইটা ব্যাপার আছে, যে কোনো পয়েন্টে টেনশনের ফর্মুলা হচ্ছে এইটা, আবার যে কোনো পয়েন্টে স্লোপের ফর্মুলা হচ্ছে এইটা, আবার ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা হচ্ছে এইটা, আর ম্যাক্সিমাম স্লোপের ফর্মুলা হচ্ছে এইটা। আমি এখানে সবাইকে সাজেস্ট করব যে এখানে এই সব ফর্মুলা মনে রাখার দরকার নাই, আমরা মনে রাখবো শুধুমাত্র দিস ওয়ান, যে কোনো পয়েন্টে টেনশন, তারপর হচ্ছে যে কোনো পয়েন্টে স্লোপ এইটা, আর এই কিউ এইটা, এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখবো, এটা এটা আর এটা। ম্যাক্সিমাম টেনশন ম্যাক্সিমাম স্লোপ এটা মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে যে আমরা যে কোনো বিন্দু স্লোপ বা টেনশন কিন্তু আমরা এক্স এর মান বসাই দিলে আমরা পেয়ে যাব। ঠিক আছে। এখন যদি আমাদেরকে ম্যাক্সিমাম টেনশন বের করতে বলা হয় সে কথার কথা, তাহলে আমরা এখানে এক্স এর মান কত বসাবো, অর্থাৎ এই লোয়েস্ট পয়েন্ট থেকে সাপোর্টের যে ডিসটেন্স, এই সাপোর্টের ডিসটেন্সটাই হবে হচ্ছে এক্স। আবার একইভাবে যদি বলা হয় যে আমাদেরকে যদি বলা হয় যে ম্যাক্সিমাম স্লোপ বের করো কোনো একটা কেবলের, তাহলে আমরা কিভাবে বের করব, আমরা সবাই যেহেতু জানি যে সাপোর্টের স্লোপ ম্যাক্সিমাম হয়, তাই সাপোর্টের এক্স আমরা বসাবো। আমরা জানি এক এক পয়েন্টের এক্স এক এক রকম, যদি আমরা সাপোর্টের স্লোপ বের করতে চাই তাহলে আমরা সাপোর্টের এক্স বসাই দিলে পেয়ে যাব। অর্থাৎ আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নাই। ওকে, তো এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে। এখানে বলা আছে যে a cable is suspended between 2 points on the same level। একটা কেবলকে সেম লেভেলের দুইটা পয়েন্টের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রাখা আছে। সাসপেন্ডেড মানে এখানে বোঝাচ্ছে ঝুলন্ত অবস্থায়। উইথ এ স্প্যান অফ 500 ফিট, অর্থাৎ এই যে যে দুইটা সাপোর্টের যে হরিজন্টাল ডিসটেন্স এটা হচ্ছে 500 ফিট, এন্ড এ স্যাগ অফ 50 ফিট। এই যে স্যাগের সংজ্ঞা তো আমরা জানি, স্যাগ 50 ফিট। If the load is 2 pounds per feet uniformly distributed horizontally, অর্থাৎ ইউডিএল, এবং এটা আছে হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বরাবর। দ্যাট মিন্স আমরা জানি যে ডাব্লিউ হচ্ছে লোড ইন্টেন্সিটি অ্যালং হরিজন্টাল ডিরেকশন, অর্থাৎ ডাব্লিউ এর মান কত হবে, 2 হবে। প্রতি ফিটে যেহেতু 2 পাউন্ড, তার মানে ডাব্লিউ এর মান হবে 2। আচ্ছা, এখানে কি বের করতে বলা হচ্ছে, যে ফাইন্ড টেনশন ইন দ্য কেবল এট দ্য লো পয়েন্ট। লো পয়েন্ট মানে লোয়েস্ট পয়েন্ট, মানে সবচেয়ে নিচের বিন্দুতে টেনশন। সো লোয়েস্ট পয়েন্টের টেনশন সেটা হচ্ছে কিউ, অর্থাৎ এই ক্যাপিটাল কিউ এর মানটা বের করতে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম টেনশন, অর্থাৎ ম্যাক্সিমাম টেনশন কোথায় তৈরি হয়, সাপোর্টে তৈরি হয়, অর্থাৎ সাপোর্টের টেনশনটা এখানে জানতে চাওয়া হচ্ছে। এরপর হচ্ছে সি হচ্ছে দ্য স্লোপ অফ কেবল এট দ্য সাপোর্টস, অর্থাৎ সাপোর্টের কাছাকাছি কেবলের স্লোপ জানতে চাওয়া হচ্ছে বা ম্যাক্সিমাম স্লোপ।
এখানে কিন্তু কোশ্চেনে বলা থাকতেই পারে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্লোপ। ম্যাক্সিমাম স্লোপ বলতে আমরা কি বুঝবো? দ্য স্লোপ এট দ্য সাপোর্ট। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দ্য টেনশন ইন কেবল এট এ পয়েন্ট 200 ফিট লেফটওয়ার্ড অফ লোয়েস্ট পয়েন্ট। অর্থাৎ এমন একটা পয়েন্টে টেনশন বের করো যে পয়েন্টটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে 200 ফিট বাম দিকে আছে। লেফটওয়ার্ড মানে বাম দিকে। দ্যাট মিনস এই লোয়েস্ট পয়েন্ট থেকে 200 ফিট বাম দিকে একটা পয়েন্টের টেনশন বের করতে বলা হচ্ছে। আবার লাস্ট কোশ্চেন হচ্ছে কি যে স্লোপ অফ কেবল এট এ পয়েন্ট 100 ফিট রাইটওয়ার্ড ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট। লোয়েস্ট পয়েন্ট থেকে 100 ফিট ডান দিকে যে বিন্দু পাবো সেই বিন্দুর স্লোপ বের করতে হবে। সো 5টা জিনিস, ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান বের করি। তা আমরা প্রথমে ফিগারটা ড্র করলাম এবং এখানে লোড দেওয়া আছে, স্প্যান দেওয়া আছে, স্যাগ দেওয়া আছে। তাহলে স্প্যান হচ্ছে এল, স্যাগ হচ্ছে টি, আর লোড ইন্টেন্সিটি হচ্ছে ডাব্লিউ। এখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করো যে যদি এখানে বলা থাকতো এরকম যে দ্য লোড অন দ্য ক্যাবল ইজ 2 পাউন্ড পার ফিট, এটা না বলে দেখা যাচ্ছে বললো যে এরকম যে টোটাল লোড অন দ্য ক্যাবল ইজ কত 500 পাউন্ড। কথার কথা যে এই ক্যাবলের উপরে টোটাল লোড হচ্ছে 500 পাউন্ড। তখন তোমরা ডাব্লিউ এর মান কত লিখতা? তখন তোমরা আগে বের করতে যে লোড ইন্টেন্সিটি কত। অর্থাৎ টোটাল লোড 500 পাউন্ড, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা আগে বের করি যে প্রতি একক দৈর্ঘ্যে লোড কত বা প্রতি ফিটে লোড কত। তার মানে তোমরা সেই 500 পাউন্ডকে আবার এই লেন্থ দ্বারা ভাগ দেওয়া লাগতো যে 500 ফিটের মধ্যে টোটাল লোড 500 পাউন্ড, তাহলে 1 ফিটের মধ্যে লোড কত? 500 বাই 500, অর্থাৎ কত? 1 পাউন্ড। সেক্ষেত্রে লোড ইন্টেন্সিটি কত হইতো? 1 পাউন্ড পার ফিট, এবং ডাব্লিউ এর মান কিন্তু হইতো কত? 1। সোজা কথা, ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টোটাল লোড ডিভাইডেড বাই স্প্যান লেন্থ। ওকে, সো প্রথমে জানতে চাওয়া হচ্ছিল টেনশন ইন দ্য কেবল এট দ্য লো পয়েন্ট, সবচেয়ে নিচের পয়েন্টে টেনশন। ওকে ফাইন, আমরা জানি যে ফর্মুলা আমাদের সরাসরি জানা আছে। ডাব্লিউ এর মান আমরা বসাই দিলাম, এল হচ্ছে স্প্যান 500 ফিট বসাই দিলাম, আর টি হচ্ছে স্যাগ 50 ফিট দিলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি যে সবচেয়ে নিচের বিন্দুতে টেনশন হচ্ছে 1250 পাউন্ড। এটা একদমই ইজি। এরপর নাম্বার বি তে হচ্ছে দ্য ম্যাক্সিমাম টেনশন। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম টেনশন আমরা জানি যে ম্যাক্সিমাম টেনশন সাপোর্টের কাছাকাছি তৈরি হয়। সো তাহলে আমরা আমাদের যে কমন ফর্মুলা ছিল, অর্থাৎ যে কোনো পয়েন্টে টেনশন ইজ ইকুয়াল টু এত, আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করব। আবার তোমরা যদি কেউ চাও যে সরাসরি ফর্মুলা ব্যবহার করবো তাও পারো, আমি দুই ভাবেই দেখাবো। তো এখানে আমি দেখাইছি যে সরাসরি ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি। এখানে কিউ এর মান বসাই দেওয়া হয়েছে, আমরা পেয়ে গেছি প্রথম স্টেপে। ডাব্লিউ এল এর মান বসাই দিলে দেখো আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে পেয়ে যাচ্ছি যে ম্যাক্সিমাম টেনশন হচ্ছে এত। এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ টেনশন। এই টেনশন গুলো কেন বের করতে হবে? তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল আসলে নলেজ থাকতে হবে যে টেনশন আমরা কেন বের করছি। কোনো একটা ক্যাবলের যদি আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম টেনশন না জানি, তাহলে কিন্তু অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমরা কিন্তু আসলে ক্যাবলটাকে ডিজাইন করতে পারবো না। আমরা কিন্তু আসলে বলতে পারবো না যে এই ক্যাবলের মধ্যে কি ধরনের ম্যাটেরিয়াল দেওয়া লাগবে, বা এই ক্যাবলটা কি আসলে হাই কোয়ালিটি ক্যাবল হতে হবে নাকি এটা মিডিয়াম কোয়ালিটি ক্যাবল হলেই এই টেনশনটা রেজিস্ট করতে পারবে। এই জিনিসগুলো জানতে হলে কিন্তু অবশ্যই ক্যাবলের টেনসাইল ফোর্স জানতে হবে। এই কারণে আমরা এটা বের করা শিখছি। আচ্ছা, নাম্বার সি কি বলছে? দ্য স্লোপ অফ কেবল এট দ্য সাপোর্টস। তাহলে স্লোপ এট সাপোর্ট, এটা সরাসরি ফর্মুলা জানা আছে 4t/l। আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি 4t/l। এখানে t আর l এর মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি tan থিটা এর মান, এবং তার মানে থিটা সমান কত? tan ইনভার্স 0.4, এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সাপোর্টে স্লোপ পেয়ে গেলাম। দেখো এর অল্টারনেটিভ হচ্ছে, আমি বলছিলাম যে তোমরা
শুধু জেনারেল ফর্মুলা মাথায় রাখবা, অর্থাৎ যে কোনো পয়েন্টে স্লোপ হচ্ছে কত, W(x/q)। তাহলে এখন যেহেতু সাপোর্টে স্লোপ বের করতে বলা হচ্ছে, তার মানে আমরা এক্সটাকে, তাহলে আমরা এখন কোন বিন্দু নিয়ে কাজ করছি সেটা আগে বুঝো। আমরা এখন কাজ করছি এই বিন্দু নিয়ে, দিস ওয়ান, এই পয়েন্ট নিয়ে কাজ করছি। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে যে বিন্দু নিয়ে কাজ করছি সেই বিন্দুর হরিজন্টাল ডিস্টেন্স, তাই তো নাকি? লোয়েস্ট পয়েন্ট থেকে সাপোর্টের হরিজন্টাল ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা। আর এই ডিস্টেন্সটা কতটুকু হবে? এই স্প্যানের অর্ধেক, অর্থাৎ 250 ফিট। অর্থাৎ এক্স এর মান 250। এটাও যদি আমরা বসাই দেই তাও দেখো একই অ্যান্সার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আবার দেখো একটু আগে যে আমরা ম্যাক্সিমাম টেনশন বের করলাম এই ফর্মুলার মাধ্যমে, এইটাও আমরা চাইলে আমাদের ইন জেনারেল যে ফর্মুলা ছিল এক্স ওয়ালা, সেই এক্স ওয়ালা ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে এখানে এক্স এর মান কত হবে? সেম, যেহেতু সাপোর্ট নিয়ে কাজ করছি তাই সাপোর্ট পর্যন্ত হরিজন্টাল ডিস্টেন্স 250 ফিট। এখানে এক্স এর মান 250 বসাইলে আমরা দেখো সেম অ্যান্সার পাচ্ছি। সো তোমরা যে কোনো ফর্মুলা নিয়ে কাজ করতে পারো। আচ্ছা, এখন ডি নাম্বারে আসি। ডি নাম্বারে কি বলছে? যে 200 ফিট বাম দিকে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে টেনশন বের করতে হবে। যেহেতু টেনশন বের করতে হবে তাহলে এখন ফর্মুলা কোনটা ব্যবহার করব আমরা? দিস ওয়ান। এবং এখানে এক্স এর মান কত হবে? ডান দিকে হোক আর বাম দিকে হোক, জাস্ট ডিস্টেন্সটা হচ্ছে বসাতে হবে। তাহলে এক্স এর মান কত বসাতে হবে? অবশ্যই কত? 200 ফিট। তাহলে 200 ফিট বসাইলে আমরা ওই বিন্দুতে টেনশন পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম টেনশন থেকে কম আছে। ম্যাক্সিমাম টেনশন ছিল 1346 পাউন্ড, এটা হচ্ছে 1312, কম আছে। আবার লাস্ট একটা কোশ্চেন কি ছিল যে 100 ফিট ডান দিকে কেবলের স্লোপ। ওকে, তাহলে স্লোপের ফর্মুলা আমরা আমাদের জানাই আছে, যে স্লোপ বের করার জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা, W(x/q). তাহলে এখানে এক্স এর মানটা 100 বসাই দিলে আমরা পেয়ে যাব, এই যে এক্স এর মান আমরা 100 ফিট বসাই দিচ্ছি। তাহলে আমরা থিটা এর মান আমরা পেয়ে যাচ্ছি এত ডিগ্রি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা একটা প্যারাবোলিক কেবলের যে কোনো বিন্দুতে আমরা স্লোপ, টেনশন এগুলো বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকে তাহলে এখন আমরা দেখব হোয়াট ইজ ক্যাটেনারি। When a flexible cord with a uniform weight W per unit length, ইউনিট লেন্থ মানে হচ্ছে একক দৈর্ঘ্য। একক দৈর্ঘ্য তোমরা বাংলাতে অনেকবার দেখছো, যে একক দৈর্ঘ্য বা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একক দৈর্ঘ্য মানে হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো ইউনিট না। দ্যাট মিনস 1 ফিট মানেও একক দৈর্ঘ্য, আবার 1 মিটার মানেও ইউনিট লেন্থ। 1 মিটার, 1 ফিট, 1 মিলিমিটার, 1 সেন্টিমিটার, অর্থাৎ যদি ইউনিট যাই হোক না কেন, যদি লেন্থের মান যদি 1 হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে একক দৈর্ঘ্য বা ইউনিট লেন্থ। আবার একইভাবে একক ক্ষেত্রফল মানেও কিন্তু সেম, 1 সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, 1 ইঞ্চি স্কোয়ার, 1 ফিট স্কোয়ার, যে কোনো কিছুই হতে পারে। সো ইউনিট লেন্থ ইজ সাসপেন্ডেড বিটুইন 2 পয়েন্টস, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যে ঝুলন্ত অবস্থায় বা সাসপেন্ডেড অবস্থায় থাকে, এবং acted on by the force of gravity only. This is the main parameter. Acted on মানে এর উপরে কি ফোর্স কাজ করে? শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্স। আর গ্র্যাভিটি ফোর্স মানে কি? অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বল মানে আবার কি? ওজন। অর্থাৎ শুধুমাত্র ওজন কাজ করে এমন একটা কেবলকেই কিন্তু বলা হয় ক্যাটেনারি কেবল। অর্থাৎ যখন একটা ফ্লেক্সিবল কর্ডের ইউনিফর্ম ওজন, মানে একই রকম ওজন, মানে সব জায়গাতে কেবলের ওজন একই,
uniform weight W per unit length is suspended between 2 points and acted on by the force of gravity only. তখন কি হয়, কমা, the curve of the cord is called a catenary. অর্থাৎ তখন ওই কর্ডের যে শেপ তৈরি হয়, অর্থাৎ শেপটা অবশ্যই একটা বক্ররেখা হয়, কোনো স্ট্রেট লাইন না, একটা বক্ররেখা। সো এই শেপকেই বলা হয় হচ্ছে ক্যাটেনারি। এর স্যাগ ডি is large as compared to the span L, অর্থাৎ স্প্যান এল এর সঙ্গে স্যাগ ডিটা হচ্ছে স্প্যান এল এর তুলনায় বড়। অর্থাৎ এর মানে কিন্তু এই না যে স্প্যান এল থেকে বড়, তা কিন্তু না। অর্থাৎ স্প্যান এল এর সঙ্গে একটা কম্পেয়ারেবল ভ্যালু থাকে স্যাগের। অর্থাৎ সে কথার কথা, ধরো যে স্প্যান হচ্ছে 100 মিটার, ঠিক আছে, আর স্যাগ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে কি এই দুইটা কি কম্পেয়ারেবল? কম্পেয়ারেবল না, কিন্তু একদমই নগণ্য। কিন্তু যদি এমন হয় যে স্প্যান ধরো যে 100 মিটার আর স্যাগ হচ্ছে কত বলবো 2 মিটার, তার মানে কিন্তু কম্পেয়ারেবল, একটা আরেকটার সঙ্গে তুলনা করার যোগ্য। সো সাধারণত এই ক্যাটেনারি ক্যাবলের ক্ষেত্রে স্যাগের সঙ্গে এই স্প্যানের সঙ্গে স্যাগটা কম্পেয়ারেবলি লার্জ, অর্থাৎ স্যাগটা মোটামুটি বড়, একেবারে নগণ্য না। তাহলে ক্যাটেনারি ক্যাবলের মূল শর্ত কি? যে এই ক্যাবলের উপরে শুধুমাত্র সেই ক্যাবলের যে নিজস্ব ওজন বা ফোর্স অফ গ্র্যাভিটি, শুধুমাত্র সেটাই কাজ করবে। আচ্ছা, এখন দেখো যে এখানে একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস দেখানো আছে এবং একটা ক্যাবল এখানে দেখানো আছে। এটা হচ্ছে ক্যাটেনারি ক্যাবল। এই ক্যাটেনারি ক্যাবলের সঙ্গে কিন্তু অন্য কোনো কিছু কানেক্টেড থাকবে না। আগে যেরকম প্যারাবোলিক ক্যাবলের সঙ্গে একটা সাসপেনশন ব্রিজ ছিল, এখানে কিন্তু তা থাকবে না। এখানে কয়েকটা প্যারামিটার, নতুন প্যারামিটার আসবে, যেমন ডাব্লিউ এর সঙ্গে আমরা আগেও পরিচিত, এল আমরা জানি, ডি মানে আমরা জানি। এখন আমরা নতুন যেটা দেখবো এটা হচ্ছে এস, স্মল এস। এস মানে হচ্ছে ক্যাবলের হাফ অফ দ্য লেন্থ, অর্থাৎ ক্যাবলের লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করে একদম সাপোর্ট পর্যন্ত যে লেন্থ, সেটা হচ্ছে এস। এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এখানে এই লেন্থটা কিন্তু আসলে মানে হরিজন্টাল লেন্থ না। হরিজন্টাল লেন্থ হইলে তো L/2 হইতো, এটা কিন্তু হরিজন্টাল কখনোই না, এটা হচ্ছে কেবল বরাবর লেন্থ। এবং তোমাদের কি মনে হয় যে ধরো যে এখান থেকে এই মানে হরিজন্টাল লেন্থ বড় হবে নাকি কেবল বরাবর লেন্থ বড় হবে? স্যার কেবল বরাবর লেন্থ বড় হবে। অবশ্যই কেবল বরাবর লেন্থ বড় হবে। ভেরি গুড। সো তাহলে সেটা হচ্ছে এস, তার মানে টোটাল কেবলের লেন্থ কত হবে? 2s, ঠিক আছে। আবার এসটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এসটা হচ্ছে একটা কমন একটা ভ্যারিয়েবল। অর্থাৎ ধরো যে আমরা চাচ্ছি যে এই মানে লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করে সে এই পয়েন্ট পর্যন্ত, ধরো যে আমরা চাচ্ছি যে এই পয়েন্ট পর্যন্ত আমরা কেবলের লেন্থটা বের করব, তখন এস কতটুকু হবে? এখান থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে। ওকে, তবে সাধারণত আমরা শুধু এস বলতে বুঝি হাফ অফ দ্য লেন্থ, দ্যাটস ইট। আর আরেকটা নতুন যে জিনিস আসবে সেটা হচ্ছে কে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটেনারির জন্য একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট একটা মান, কনস্ট্যান্ট। এবং এই কে এর সংজ্ঞা হচ্ছে যে কেবলের লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করে এক্স এবং ওয়াই অক্ষের যে ইন্টারসেকশন পয়েন্ট, ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর দূরত্ব, অর্থাৎ ছেদ বিন্দু থেকে শুরু করে কেবলের যে লোয়েস্ট পয়েন্ট, এর ডিস্টেন্সটাই হচ্ছে কে। এখন দেখো এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এর কিন্তু আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আছে? নাই। কিন্তু এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে কি রেফারেন্স অ্যাক্সিস বলা হয়। অর্থাৎ আমরা আমাদের সুবিধার্থে রেফারেন্স হিসেবে এই অ্যাক্সিস দুইটা ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করি? ধরো যে এই বিন্দু নিয়ে আমরা এখন কাজ মানে ক্যালকুলেশন করব, তাহলে এই বিন্দুর ডিসটেন্স আমরা কোত্থেকে হিসাব করব? এই বিন্দুর ডিসটেন্স আমরা হিসাব করব হচ্ছে এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের যে ছেদ বিন্দু, সেখান থেকে। সবসময় তাই আমরা গ্রাফে যেরকম এক্স এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু আগে ড্র করে নেই এবং সমস্ত বিন্দুর ডিসটেন্স আমরা কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করি, ঠিক আছে। আচ্ছা, তো এই মূল বিন্দু থেকে এই কেবলের লোয়েস্ট পয়েন্টের ডিসটেন্সটাই হচ্ছে কে। এবং কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এটা হচ্ছে ফর্মুলা।
এটা কোত্থেকে আসছে? এটা আসছে ফেরিসের বই থেকে। এই যে প্যারাবোলিক ক্যাবলের পর এই যে দা ক্যাটেনারি, এই যে দিস ইজ দ্য ফর্মুলা, k is equal to q divided by w। তারপর এখানে আরো অনেক ফর্মুলা আছে, যেমন এই ফর্মুলাটা আমরা দেখব, এইটা দেখব। আচ্ছা, so x by k is equal to e ভিত্তিক log s plus root over k square plus s square divided by k। এটা একটা ফর্মুলা। তারপর এইটা আরেকটা ফর্মুলা, এখানে e to the power x by k minus e to the power minus x by k, this is a formula। আবার দেখো s is equal to, আমরা এটাও লিখতে পারি, আবার আমরা এটাও লিখতে পারি যে s is equal to k sin hyperbolic x by k, এটাও লিখতে পারি। আবার y is equal to, আমরা এটাও লিখতে পারি, আবার y is equal to k cos hyperbolic x by k, এটাও লিখতে পারি। এখানে তোমরা হয়তোবা এই ফাংশনটা হয়তোবা আগে খুব একটা দেখো নাই, এই সাইন বা কসের সঙ্গে যখন এইচ থাকে, এটা হচ্ছে একটা সাইন বা একটা কোসাইনের হাইপারবোলিক ফাংশন বা অধিবৃত্তীয় ফাংশন। হাইপারবোলা মানে অধিবৃত্ত। সো অধিবৃত্তীয় ফাংশনকে লেখার জন্য বা প্রকাশ করার জন্য আমরা সাইন এইচ বা কস এইচ এগুলা ব্যবহার করি। তোমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা দেখো যে ক্যালকুলেটরে একটা বাটন আছে HYP, দেখো এমএসও আছে আবার ইএসও আছে, পেয়েছো? যাই হোক, সো ওই HYP ওই বাটনে প্রেস করার পর তোমরা যদি সাইন বা কস প্রেস করো, তখন দেখবা যে ক্যালকুলেটরে কিন্তু সাইন এইচ বা কস এইচ কিন্তু উঠে। ঠিক আছে, জি স্যার। এটা আমরা দেখবো, এটা আমরা যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা। আর এরপর হচ্ছে y is equal to root over s square plus k square, আর একটা হচ্ছে f is equal to wy। এখানে প্রত্যেকটা সিম্বলের সঙ্গে আমরা কম বেশি পরিচিত। যেমন xy কি? xy হচ্ছে যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি, অর্থাৎ যে কোনো বিন্দুর অ্যাবসিসা এবং অর্ডিনেট। আবার কে সম্পর্কে আমরা জানলাম। আর এখানে কি আছে? আর আননোন কিছু আছে না? এস সম্পর্কে আমরা আলোচনা করলাম। কিউ জানি, ডাব্লিউ জানি, না আর কিছু নাই। আর এফ হচ্ছে কি? যে কোনো বিন্দুর টেনশন, অর্থাৎ টেনশন এট এনি পয়েন্ট অন দ্য কেবল, এটা হচ্ছে এফ। এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই। তাহলে যে কোনো বিন্দুর টেনশন ইজ ইকুয়াল টু লোড ডাব্লিউ ইন্টু ওয়াই, অর্থাৎ সেই বিন্দুর অর্ডিনেট। যে বিন্দুর টেনশন বের করতে চাচ্ছি ওই বিন্দুর কি অর্ডিনেট বা ভার্টিক্যাল ডিসটেন্সটাই হচ্ছে ওয়াই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে ডাব্লু। হোয়াট ইজ ডাব্লু? আমরা প্যারাবোলিক ক্যাবলের সময় দেখে আসলাম যে ব্রিজ থেকে যে লোড আসছিল ক্যাবলের উপরে, সেইটা হচ্ছে ডাব্লু ছিল, হরিজন্টাল লোড, অর্থাৎ একটা হরিজন্টাল ইউডিএল ছিল ডাব্লু। এখানে কিন্তু ডাব্লু এর পরিচয়টা একরকম না। এখানে হচ্ছে ক্যাবলের সেলফ ওয়েটটা ডাব্লু, অর্থাৎ ক্যাবলের যে নিজস্ব ওজন সেটাই হচ্ছে ডাব্লু। এবং এই ডাব্লুটা কিন্তু কখনো হরিজন্টাল বরাবর কাজ করতেছে না, এটা হচ্ছে কেবল বরাবর কাজ করতেছে, অর্থাৎ এখানে ডাব্লুটা হচ্ছে কেবল বরাবর। কেবলের যেখানে ওয়েট যেমন সেখানে ডাব্লু তেমন। যদিও আমরা ডাব্লুকে সাধারণত কনস্ট্যান্ট ধরে নেই আমাদের হিসাবে সুবিধার্থে, কিন্তু এখানে ডাব্লুটা হচ্ছে কেবলের সেলফ ওয়েট, অর্থাৎ প্রতি ফিটে কেবলের ওয়েট কত সেইটা। ঠিক আছে, সো এই প্যারাবোলিক কেবল এবং ক্যাটেনারি কেবল এইগুলোর ফর্মুলা আমরা একটু আর কি মাথায় রাখার চেষ্টা করব। এখানে দেখো, এখানে দেওয়া আছে সিম্বলের পরিচয়, এগুলো আমি অলরেডি বলে ফেলছি, সো এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই। আর আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা মানে ক্যাটেনারি কেবল নিয়ে আমরা কিভাবে ডিল করতে পারি তার একটা এক্সাম্পল আমরা দেখব। এখানে বলা হচ্ছে যে এ 60 ফিট কেবল weighs 360 pound and is suspended from 2 points at the same elevation। একই উচ্চতার দুইটা পয়েন্টের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ফর এ স্যাগ অফ 15 ফিট, অর্থাৎ 15 ফিট স্যাগের জন্য বের করো দ্য টেনশন এট দ্য সাপোর্টস। সাপোর্টের টেনশন বের করতে হবে, অ্যান্ড দ্য স্প্যান,
এখানে স্প্যানটা বের করতে হবে, অর্থাৎ হরিজন্টাল ডিসটেন্সটা কিন্তু দেওয়া নাই, এটা বের করতে হবে। এখানে দেখো 60 ফিট কেবল, এর অর্থ হচ্ছে কেবল বরাবর লেন্থ হচ্ছে 60 ফিট। অর্থাৎ এখানে 60 ফিটের পরিচয়টা হচ্ছে এরকম যে একটা সাপোর্ট থেকে শুরু করে আরেকটা সাপোর্ট পর্যন্ত যাইতে, কেবল বরাবর যাইতে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে কত? 60 ফিট। এই টোটাল ডিসটেন্সটা 60 ফিট। অর্থাৎ যেহেতু আমরা একটু আগে বললাম যে এস মানে হচ্ছে হাফ অফ দ্য লেন্থ, তার মানে 60 ফিট মানে কত হবে? 2s। 60 ফিটটা হচ্ছে অ্যাকচুয়ালি 2s বা টোটাল লেন্থ অফ কেবল। তাহলে এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে যে একটা 60 ফিট দৈর্ঘ্যের একটা কেবলের ওজন হচ্ছে 360 পাউন্ড। আমরা জানি WEIGHT, ওয়েট মানে হচ্ছে ওজন। যদি আমরা লাস্টের থেকে টিটা উঠাই দেই তাহলে ওয়ে, অর্থাৎ WEIGH, এই ভার্বটাকে কি বলা হয়? এটা হচ্ছে ওয়ে। ওয়ে মানে হচ্ছে কি? ওজন হওয়া। আর তার সঙ্গে এস বা ইএস যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। সো বেসিক্যালি এই ওএস এর অর্থ হচ্ছে কেবলের ওজন হয় এত, ওজন হওয়া। সো এই টোটাল কেবলটার ওজন হচ্ছে 360 পাউন্ড। তাহলে ডাব্লিউ এর মান কত হবে? ডাব্লিউ এর মান হচ্ছে টোটাল ওয়েট ডিভাইডেড বাই কেবলের লেন্থ, তাই তো? এটা হচ্ছে লোড ইন্টেন্সিটি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট 360 পাউন্ড ডিভাইডেড বাই কেবলের লেন্থ, অর্থাৎ প্রতি ফিটে ওজন কত সেইটা। ওকে। আর স্প্যান এল বের করতে হবে, আর টেনশন এর সাপোর্ট অর্থাৎ ম্যাক্সিমাম টেনশনটা বের করতে হবে। তাহলে এখন আমরা একটু দেখব যে আসলে কোন কোন ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। এখানে দেওয়া আছে এস এর মান, ডি এর মান, আর হচ্ছে ডাব্লিউ এর মান। এস, ডি এবং ডাব্লিউ একটু মাথায় রাখি আমরা। তাহলে যদি এস, ডি এবং ডাব্লিউ দেওয়া থাকে, বের করতে হবে হচ্ছে এফ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম টেনশন। দেখো টেনশনের ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ইন্টু ওয়াই। টেনশনের কিন্তু ফর্মুলা একটাই, ডাব্লিউ ইন্টু ওয়াই। ডাব্লিউ কিন্তু দেওয়াই আছে, তাহলে বাকি থাকে কে? ওয়াই। এখন আবার দেখো ওয়াই এর কিন্তু দুইটা ফর্মুলা আছে। ওয়াই এর একটা ফর্মুলা হচ্ছে এইটা, আর একটা ফর্মুলা হচ্ছে এইটা। সো ঠিক আছে, তাহলে কোনটা আমরা ব্যবহার করতে পারি? ওয়াই ইকুয়াল টু এত। এখানে এস এর মান আমাদের কাছে আমাদের জানা আছে, কিন্তু কে এর মান কিন্তু জানা নাই। কে এর মান কি দেওয়া আছে অঙ্কে? কে এর মান দেওয়া নাই। তাহলে আমরা চাইলেও কিন্তু আসলে এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারছি না, ঠিক আছে? কারণ এখানে কে এর মানটা আমাদের অজানা। দ্যাট মিন্স এটা বাদ। তাহলে এইটা y is equal to k cos hyperbolic x by k, হ্যাঁ এইটা আমরা ব্যবহার করতে পারবো। এর কারণটা হচ্ছে দেখো, যদিও এখানে k এর মানটা আসলে আননোন, কিন্তু x কিন্তু আমাদের জানা আছে। আচ্ছা, আসলে কি তাই? নো নো, আমি একটু ভুল বললাম, সরি সরি। এখানে এখানে জানা আছে শুধুমাত্র s এর মান, s আর d এবং w, আর কোনো মান এখানে জানা নাই। হ্যাঁ, s জানা আছে, d আর w, অর্থাৎ x এর মান জানা নাই, নো, তাই এটাও ব্যবহার করতে পারছি না। তাহলে কোনটা ব্যবহার করব? তাহলে এই যে এফ এর মান যে বের করতে হবে, টেনশন বের করতে হবে, টেনশন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়াই। কিন্তু ওয়াই এর তাহলে কোন ফর্মুলা আমরা ব্যবহার করব? আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব, কারণ এখানে কোনো ফর্মুলাই আসলে সরাসরি ব্যবহার করা যাচ্ছে না। আমরা দেখলাম এটাও না এটাও না। সো আমরা এখন যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম যে আমরা এই ফর্মুলাটা নিয়েই কাজ করব, তবে আমরা এখানে সবকিছু আমরা কে এর রেসপেক্টে নিয়ে যাব। দ্যাট মিন্স এস এর মান জানা আছে আমাদের, কোনো সমস্যা নাই। আমরা সবকিছু এখানে কে এর সাপেক্ষে নিয়ে যাব। দ্যাট মিন্স ওয়াই এর মানটাকে আমরা কে এর রেসপেক্টে লিখবো। কিভাবে লিখবো দেখো, উই নো ওয়াই ইজ ইকুয়াল টু এত। এই যে এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলা, অর্থাৎ এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই যে এই ফর্মুলা। সো এটাকে আমরা প্রথমে স্কোয়ার করলাম উভয় পক্ষকে।
এবং আমরা এখন লিখলাম যে সাপোর্টের জন্য বা সাপোর্টে অ্যাট সাপোর্ট y is equal to k plus d. This is the tricks. অর্থাৎ আমরা একটু খেয়াল করি যে সাপোর্টের ক্ষেত্রে y এর মানটা আমরা কত লিখতে পারি। আমরা একটা ফিগার দেখি, জেনারেল ফিগার, এই যে দিস ইজ দ্য ফিগার। এখানে একটু ভালো করে খেয়াল করি আমরা যে সাপোর্টের জন্য, দ্যাট মিন্স এই পয়েন্টের জন্য আমরা y এর মানটা কত লিখতে পারি। অর্থাৎ সোজা কথা হচ্ছে এই পয়েন্টের y কত হবে। আমরা কি জানি y মানে হচ্ছে কোনো একটা বিন্দুর ভার্টিক্যাল ডিসটেন্স, কোন জায়গা থেকে, মূল বিন্দু থেকে। তার মানে মূল বিন্দু হচ্ছে ও, তার মানে মূল বিন্দু থেকে এই বিন্দু ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে, এখান থেকে এতটুকু, তাই তো নাকি? এখান থেকে এতটুকু হবে। আর এখান থেকে এই টোটাল ডিসটেন্সটা কত? ডিকে। কেন ডিকে কেন হবে? দেখো এখান থেকে এতটুকু কে আর এখান থেকে এতটুকু ডি। ধরো যে সাপোজ এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 5 মিটার, তখন কি তোমরা 2 এর সঙ্গে 5 গুণ করতে না যোগ করতে বলো তো? যোগ করব স্যার। হ্যাঁ, তাহলে গুণ কেন হবে? এখান থেকে এতটুকু হচ্ছে 2 মিটার, সে কথার কথা, আর এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার, তাহলে এখান থেকে এতটুকু কি 5 গুণ 2 10 মিটার হবে কখনো? অসম্ভব। 5 আর 2 কত হবে? 7 হবে। সিম্পল হিসাব, তাই না? এটা যোগ বিয়োগ হবে, এখানে গুণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সাপোর্টের ক্ষেত্রে y এর মান হচ্ছে আসলে k প্লাস ডি। ঠিক আছে, তার মানে আমরা y এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই সাপোর্টের ক্ষেত্রে এই y এর জায়গাতে আমরা কি লিখতে পারি? k প্লাস ডি লিখতে পারি। অর্থাৎ সোজা কথা আমরা এই সমীকরণটা লিখবো সাপোর্টের জন্য। দেখো এই যে at support y equal to k plus d, এবং আমরা k plus d এর মানটা আমরা y এর জায়গাতে আমরা বসাই দিলাম। তাহলে কিন্তু আসলে সমীকরণটা এখন দেখো, এখন সমীকরণটা এমন একটা পর্যায়ে আছে যেখানে আননোন আছে মাত্র একটা, এবং সেই আননোনটা হচ্ছে k, বাকি সবকিছুই নন। s এর মানও জানা আছে, আবার d এর মানও অঙ্কে দেওয়া আছে, সবই দেওয়া আছে, বাকি আছে শুধুমাত্র k এর মান। তাহলে একটা ইকুয়েশন, একটা আননোন এখন আমরা বের করতে পারবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা লিখলাম। এরপরে আমরা দেখো উভয় পক্ষ থেকে আমরা কে স্কোয়ার এটা কাটাকাটি করে দিলাম, কারণ উভয় পক্ষেই এদিকেও আছে প্লাস কে স্কোয়ার, এদিকেও আছে প্লাস কে স্কোয়ার, তাহলে এটা আমরা কাটাকাটি করলাম। তাহলে যাই হোক, এখান থেকে আমরা তোমরা দেখে নিও যে আমরা পক্ষান্তর করে লিখতে পারি যে কে ইজ ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2d। কিভাবে আসে দেখো, যে 2kd সমান আমরা কি লিখবো? 2kd ইজ ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, অর্থাৎ এই ডি স্কোয়ারটা এদিকে আসবে পক্ষান্তর হয়ে, তাহলে এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর ডিভাইডেড বাই 2d, অর্থাৎ যেহেতু আমরা কে এর মানটা বের করবো, তাহলে কে এর সঙ্গে যা যা গুণ অবস্থায় আছে সেইটাকে আমরা এদিকে পাঠিয়ে দিব, নিচে পাঠিয়ে দিব, অর্থাৎ 2d। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই সমীকরণটা কিন্তু নিয়ে আসলাম। এটা কিন্তু কোনো এস্টাবলিশড কোনো সমীকরণ না। ঠিক আছে, তাহলে এখন এস এর মান আর ডি এর মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি কে এর মান। অর্থাৎ ক্যাটেনারি কেবলের জন্য যে মানে কনস্ট্যান্ট ছিল, একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট কে, সেই কে এর মানটা কিন্তু এখন আমরা বের করে ফেলছি 22.5 ফিট। অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই লোয়েস্ট পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে 22.5 ফিট, এটা আমরা এখন জানি। ওকে, যদি এটা এখন জানা থাকে তাহলে এখন আর কোনো সমস্যা নাই। এখন আমরা খুব সহজেই এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই এই ইকুয়েশনের মাধ্যমে আমরা টেনশনের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে যেখানে ছিলাম যে আমরা এখন সরাসরি ফর্মুলা ব্যবহার করছি যে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই। এখানে কিন্তু ম্যাক্সিমাম টেনশনটা বের করতে বলা হয়েছে, বা একই কথা টেনশন এট দ্য সাপোর্টস। যেহেতু সাপোর্টের টেনশন বের করতে হবে, তাই এখানে কোন বিন্দুর ওয়াই বসবে? অবশ্যই সাপোর্টের ওয়াই, এখানে অন্য কোনো বিন্দুর ওয়াই বসালে কিন্তু হবে না। ওকে, আর সাপোর্টের ওয়াই আমরা একটু আগেই দেখে আসলাম, এটা হচ্ছে কে প্লাস ডি। ঠিক আছে,
তাহলে ডাব্লিউ ইন্টু কে প্লাস ডি। ডাব্লিউ এর মান জানা আছে, মানে ডাব্লিউ এর মান আমরা বের করেছি, কে এর মানও আমরা বের করলাম একটু আগে, আর ডি এর মান তো অঙ্কে দেওয়াই আছে। তাহলে সবগুলো মান বসাই দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টেনশন এফ বা এফ ম্যাক্সিমাম, এফ ম্যাক্স। আচ্ছা, এই ব্যাপারটা আমি আরেকবার রিভিউ করি। এখানে অঙ্কে যা যা অঙ্কে দেওয়া ছিল কি কি, ডি, তারপরে হচ্ছে ডাব্লু, আর হচ্ছে এস। এখন এই এস, এটা কিসের এস দেওয়া আছে, এটা কোন পয়েন্টের এস দেওয়া আছে? 30 ফিট। এটা হচ্ছে হাফ অফ দ্য লেন্থ, তাই না? এটা হচ্ছে কেবলের কি অর্ধেক লেন্থ, অর্থাৎ এখান এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 30 ফিট। তার মানে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে অবশ্যই সাপোর্টের এস দেওয়া আছে, সাপোর্টের এস 30 ফিট। ওকে, আর এখানে বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হচ্ছে যে তার টেনশন এট দ্য সাপোর্টস। তাহলে আমাদের টেনশনের ফর্মুলা তো ক্যাটেনারির জন্য একটাই, এফ ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই। ওকে, তাহলে এই ফর্মুলাই ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে এখানে ডাব্লিউ এর মানটা জানা আছে, বাকি আছে কি শুধুমাত্র ওয়াই। যেহেতু সাপোর্টে টেনশন বের করতে হবে, তাই এখানে সাপোর্টের ওয়াই বসাতে হবে। আর সাপোর্টের ওয়াই কত? সাপোর্টের ওয়াই হচ্ছে, এগুলো একটু আমরা মাথায় রাখবো, বা আমরা পরীক্ষা অ্যান্সার করার সময় আমরা ফিগারও ড্র করে নিতে পারি। সাপোর্টের ওয়াই হচ্ছে কে প্লাস ডি, ক্যাটেনারির জন্য কে প্লাস ডি। তার মানে আমরা কিন্তু আসলে এখনই বুঝতে পারছি যে ফর্মুলাটা কত হবে, এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু কে প্লাস ডি, ডাব্লিউ ইন্টু কে প্লাস ডি। এখানে ডাব্লিউ এর মান আমরা বের করেছি অলরেডি, ডাব্লিউ কে প্লাস ডি, কে এর মানটা বের করতে হবে, আর ডি তো অঙ্কে দেওয়াই আছে। এখন এই কে এর মানটা বের করার জন্যই কিন্তু আমরা আবার ব্যবহার করছি এই সমীকরণটা। এই সমীকরণটা আমরা সাপোর্টের ওয়াই এখানে বসাই দিব, সাপোর্টের ওয়াই হচ্ছে কে প্লাস ডি। তাহলে দেখেন, যদি আমরা এখানে কে প্লাস ডি বসাই, ঠিক আছে, কে প্লাস ডি, তাহলে এই পুরো ইকুয়েশনে আসলে আননোন থাকছে কয়টা? শুধুমাত্র কে, একটা আননোন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ট্রিক্স ছিল। আমরা এই ইকুয়েশনে সাপোর্টের ওয়াই বসাই দিলাম এবং জাস্ট আমরা সিম্পল কিছু ক্যালকুলেশনের মাধ্যমে কাটাকাটি করে আমরা কে এর মানটা বের করে ফেললাম, এবং ফাইনালি আমরা ম্যাক্সিমাম টেনশনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে নাম্বার বি, নাম্বার বি তে কি বলা হচ্ছে, যে দা স্প্যান। দিস ইজ ইন্টারেস্টিং। এখানে কেবলের লেন্থ দেওয়া আছে 60 ফিট, আবার এখানে বের করতে বলা হচ্ছে স্প্যান। তোমরা কিন্তু একটু আগেই বলছো যে এখানে অবশ্যই হরিজন্টাল ডিসটেন্স থেকে কেবল বরাবর ডিসটেন্সে কিন্তু বড় হবে। তার মানে কেবল বরাবর ডিসটেন্স কত? 60 ফিট। তার মানে হরিজন্টাল ডিসটেন্স কি আর একটু কম হবে, তাই না? ওইটা আমরা এখন বের করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকে শেষ প্রবলেম। সো স্প্যান যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে মেইনলি বের করতে হবে হচ্ছে এক্স। কারণ আমরা জানি যে এক্স মানে হচ্ছে কি, যে কোনো পয়েন্টের হরিজন্টাল ডিসটেন্স। এস মানে হচ্ছে কেবল বরাবর ডিসটেন্স, তারপরে ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স। শুধুমাত্র এখানে এক্স মানে হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স। তার মানে যেহেতু এখানে স্প্যান বের করতে বলা হচ্ছে, এই যে দা স্প্যান, আর স্প্যান সবসময় হরিজন্টাল হয়, তাই অবশ্যই আমাদের এখানে এক্স এর মানটা বের করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে কোন পয়েন্টের এক্স বের করতে হবে। এটা কি আমরা এই পয়েন্টের এক্স বের করব, নাকি এই পয়েন্টের এক্স বের করব, নাকি এই পয়েন্টের, নাকি সাপোর্টের এক্স? তোমরা কি জিনিসটা বুঝতে পারছো, যে এইটা হচ্ছে একটা ক্যাটেনারি কেবল, এই কেবলের স্প্যান বের করতে বলা হচ্ছে, এই যে এলটা বের করতে বলা হচ্ছে। এখন আমি আবার বললাম যে এল বের করতে হলে বের করতে হবে হচ্ছে এক্স, কারণ এক্সই হচ্ছে একমাত্র হরিজন্টাল ডিসটেন্স। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কোন পয়েন্টের এক্স বের করতে হবে, এই পয়েন্টের, এই পয়েন্টের, কোন পয়েন্টের এক্স বের করতে হবে? স্যার সাপোর্টেড এক্স বের করতে হবে। অবশ্যই সাপোর্টের এক্স বের করতে হবে, এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, তাই না? কারণ সাপোর্টের এক্স মানে কি, এখান থেকে এতটুকু, এই যে এই মূল বিন্দু থেকে এই সাপোর্ট পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্সটাই হচ্ছে সাপোর্টের এক্স।
এখন এইটাকেই যদি আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা এই স্প্যানটা পেয়ে যাব। এটা খুবই সিম্পল একটা হিসাব, তাই না? জি স্যার। তাহলে বের করতে হবে হচ্ছে সাপোর্টের এক্স। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর ফর্মুলা তো একটাই আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা এখন ব্যবহার করব। এই যে উই নো দিস ওয়ান, এইটা অ্যাট সাপোর্ট, অর্থাৎ যেহেতু সাপোর্টের এক্স বের করতে হবে তাহলে এখানে যে মানগুলো বসাইতে হবে সবকিছুই সাপোর্টের জন্য, অর্থাৎ সাপোর্টের এস বসাইতে হবে। আর সাপোর্টের এস কত হয়? 30 ফিট। আর সাপোর্টের এস আর কেবলের হাফ অফ দ্য লেন্থ একই তো কথা, এটা দেওয়াই আছে অঙ্কে কত? 30 ফিট। আর কে এর মান তো আমরা প্রথম স্টেপে বের করেই আসলাম। তাহলে এস এর মান এবং কে এর মান যদি আমরা এখানে ইনপুট দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান। এখানে অজানা জিনিস শুধুমাত্র হচ্ছে কি এস এবং কে, এবং দুইটা জিনিসই আমাদের জানা আছে, তাহলে বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখো তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে দেখো যে ই ভিত্তিক লগ মানে হচ্ছে ln, এটাকে হয়তো তোমরা অনেকে লন করে থাকো, যে আমরা জানি যে ই ভিত্তিক লগ মানেই হচ্ছে লন, ln, কিন্তু এটাকে আসলে লন কখনো বলা হয় না, এটার আসল মানে উচ্চারণ হবে হচ্ছে ln। ক্যালকুলেটরে দেখো একটা বাটন আছে ln, তাই না? জি স্যার। সো ওই ln প্রেস করব, ln প্রেস করার পর তারপর হচ্ছে আমরা এই যে আগে এই সংখ্যাটা আগে টোটালটা ক্যালকুলেশন করব, তারপরে ln অ্যান্সার, অর্থাৎ ln এত, যা হয় তাই, এটা হবে হচ্ছে 1.099। এটা তোমরা মিলাই নিবা ক্লাসের পর। সো আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি 24 ফিট, আর সাপোর্টের এক্স কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্প্যান। দেখো এটা কিন্তু 60 ফিট থেকে কম আসছে, কেবল বরাবর লেন্থ ছিল 60 ফিট আর স্প্যান আসছে কত? 49.4 ফিট। তার মানে তোমাদের কথা আসলে ঠিকই আছে, ঠিক আছে? কেবল বরাবর 60 ফিট আর স্প্যান হচ্ছে 49 ফিট, তার মানে অবশ্যই স্প্যান কম হয় আর কেবল বরাবর লেন্থ বেশি হয়, রাইট? জি স্যার। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা একটা ক্যাটেনারি কেবলের আমরা ম্যাক্সিমাম টেনশন এবং আমরা স্প্যান বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। কারোর কোথাও জিজ্ঞাসা থাকলে তোমরা বলতে পারো। এখন ধরো সাপোজ কথার কথা যে এই এখানে অঙ্কে বলা আছে যে টেনশন এট দ্য সাপোর্টস, এখানে এটা না বলে এখানে বলা আছে যে টেনশন এট এ পয়েন্ট সে 100 ফিট রাইট ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট, অর্থাৎ ধরো যে এই লোয়েস্ট পয়েন্ট থেকে 100 ফিট ডান দিকে টেনশন কত হবে সেটা বের করতে বলা হচ্ছে, তখন তোমরা কি করতে? টেনশনের ফর্মুলা তো একটাই, তাই না? যে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়াই, ডাব্লিউ এর মান তো ফিক্সড, তখন কিন্তু ওই যে পয়েন্টের টেনশন বের করতে বলা হচ্ছে ওই পয়েন্টের ওয়াই কিন্তু এখানে বসাইতে হইতো, তাই না? তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, জি স্যার। তোমাদের একটা কাজ থাকলো যে তোমরা হচ্ছে ট্রাই করবা এই ক্লাসের পর যে হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে 10 ফিট 10 ফিট ডান দিকে যে বিন্দু আছে সেই বিন্দু তোমরা টেনশন বের করার চেষ্টা করবা, ঠিক আছে? লোয়েস্ট পয়েন্ট থেকে 10 ফিট ডান দিকে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10 ফিট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাকে জানাবা পরবর্তী ক্লাসে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে লগ লগ নিয়ে কিছু কথা আমি বলতে চাচ্ছি। অর্থাৎ ধরো যে সে কোথাও দেওয়া আছে যে log 100 ইকুয়াল টু হোয়াট দেওয়া আছে, সে
এখানে দেখো লগের কিন্তু কোনো ভিত্তি দেওয়া নাই, যেমন এখানে একটা লগের ভিত্তি ছিল, বা এটাকে ইংলিশে বলা হয় বেস। এখানে লগের বেস ছিল হচ্ছে এখানে কিন্তু লগের কোনো বেস দেওয়া আছে? দেওয়া নাই, শুধু বলা আছে লগ 100 সমান কত। লগের যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে কোথাও, তার মানে বুঝে নিতে হবে যে এখানে লগের ভিত্তি হচ্ছে হিডেন অবস্থায় আছে, এবং এটা হচ্ছে অলওয়েজ 10 10 ভিত্তিক লগ 100। এটাকে কিভাবে পড়া হয়? 10 ভিত্তিক লগ 100। এর অর্থ হচ্ছে বেসিক্যালি এরকম যে 10 এর পাওয়ার কত হইলে তার মান হয় 100। 10 এর সূচক কত হইলে তার মান হয় 100? কত হইলে হয় বলো? আমরা কি জানি 10 স্কোয়ার সমান কত? 100 নাকি? তার মানে 10 এর পাওয়ার যদি 2 হয় তাহলে তার মান হয় কত? 100। তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো যে লগ 100 এর মানও কিন্তু আসবে কত? 2। এটা কত হবে? এটা হবে হচ্ছে 2। অর্থাৎ 10 এর পাওয়ার কত হইলে তার মান হয় 100? 2 হইলে তার মান হয় 100। দ্যাট মিন্স এর মান হবে হচ্ছে 2। তার মানে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে দেওয়া ছিল যে ই ভিত্তিক লগ সামথিং, তাই না? এর অর্থ তাহলে কি ছিল? যে এর পাওয়ার কত হইলে তার মান হয় এইটা। হচ্ছে একটা অপারেটর, তোমরা এর মানও দেখতে পারো, ক্যালকুলেটরে বাটন আছে, শিফট প্রেস করে তোমরা হচ্ছে প্রেস করবা ln, তাহলে হচ্ছে আসে। অর্থাৎ এর পাওয়ার কত হইলে তার মান হয় এইটা। এই অর্থগুলো কিন্তু জানতে হবে আসলে, ঠিক আছে? এই যে এইটার কথা বলছি আমি, ভিত্তিক লগ এত। ভিত্তিক লগ এত মানে হচ্ছে এর পাওয়ার বা সূচক কত হইলে তার ভ্যালু হয় এইটা। এটার অ্যান্সার হচ্ছে 1.099। অর্থাৎ টু দি পাওয়ার 1.099 ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ফ্লেক্সিবল কর্ড। আমরা প্যারাবোলিক কেবল সম্পর্কে জানলাম, আবার ক্যাটেনারি কেবল সম্পর্কে জানলাম। আচ্ছা, পুরো ক্লাসটাকে আমি রিভিউ করে ক্লাসটা শেষ করব এখানেই। আচ্ছা, প্রথমে আমরা শিখলাম যে কিভাবে আমরা কোনো একটা স্ট্রাকচারের সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারি। যেহেতু এটা একটা প্যারালাল ফোর্স সিস্টেম ছিল এবং এখানে কোনো মানে হরিজন্টাল লোড ছিল না, সে কারণে এখানে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন হচ্ছে দুইটা। যদি হরিজন্টাল লোড থাকতো তাহলে অ্যাজ ইউজুয়াল যা হয়, অর্থাৎ নন প্যারালাল ফোর্স সিস্টেমের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের শর্ত হয় তিনটা: সামেশন অফ মোমেন্ট সমান 0 এবং সামেশন অফ এফএক্স এফওয়াই সমান 0। এখানেও আমরা তিনটাই লিখতে পারি। এখানে তিনটা লিখলে যা হবে, দুইটা লিখলেও তাই হবে। কারণ এখানে যদি তোমরা লেখো যে সে এখানে তোমরা একটা হরিজন্টাল একটা রিঅ্যাকশন তোমরা মনে মনে চিন্তা করলে, তাহলে সামেশন অফ এফএক্স সমান 0। এক্স মানে কি? হরিজন্টাল ডিরেকশন। যেহেতু হরিজন্টাল ডিরেকশন বরাবর আর অন্য কোনো ফোর্স নাই, শুধুমাত্র একটা সাপোর্ট রিঅ্যাকশনই আছে, তাহলে এইটা সমান কত হবে? 0 হবে। একই কথা। তাই তোমরা খুব সিম্পলি এভাবে মনে রাখতে পারো যে প্যারালাল ফোর্স সিস্টেম এটা একটা, এবং তার কারণে ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে তিনটা: এটা একটা, এটা একটা, আর হচ্ছে সামেশন অফ এফএক্স সমান 0। যেহেতু কোনো হরিজন্টাল লোড নাই, তাই এফএক্স সমান 0 ওইটা লেখাও যায়, না লেখাও তাই, সে কারণে আমরা লিখি নাই। ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করবা। আমরা জানলাম যে হোয়াট ইজ টর্ক। টর্ক মানে হচ্ছে মোমেন্ট, যে মোমেন্টটা সরাসরি কোনো একটা বস্তুর ঘূর্ণন সৃষ্টি করে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে। এরপরে আমরা জানলাম হোয়াট ইজ ফ্লেক্সিবল কর্ড। ফ্লেক্সিবল কর্ড হচ্ছে কি? প্যারাবোলিক কর্ড হতে পারে, আবার ক্যাটেনারি কর্ড হতে পারে। আর এটা প্র্যাকটিক্যাল লাইফে সাসপেনশন ব্রিজে এটা থাকতে পারে, আবার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে থাকতে পারে ফ্লেক্সিবল কর্ড। সাসপেনশন ব্রিজের কর্ডগুলো সাধারণত প্যারাবোলিক শেপের হয়, আর ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনের কেবল অবশ্যই ক্যাটেনারি হয়। সো প্যারাবোলিক কেবলের ক্ষেত্রে কিছু কমন টার্মস এবং কিছু ফর্মুলা আমরা এখান থেকে জানলাম, এবং আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা প্যারাবোলিক কেবলের যে কোনো বিন্দুতে আমরা টেনশন, স্লোপ এগুলো বের করতে পারি। এখন ধরো এখানে দেওয়া ছিল যে 200 ফিট বাম দিকে কোনো একটা পয়েন্টের টেনশন, তাই না?
তাই টেনশনের যে জেনারেল ফর্মুলা ছিল এইটা, এখানে আমরা কি করলাম, আমরা এক্স সমান 200 ফিট বসাই দিলাম। এখন যদি এখানে বলা হইতো যে কেবল থেকে 150 ফিট বাম দিকে কোনো একটা পয়েন্টে টেনশন বের করো, তাহলে তোমরা কি করতে, তোমরা এক্স এর মান 150 বসাইতা। এখানে যতটুকু ডিস্টেন্সে আসলে টেনশন বা স্লোপ জানতে চাওয়া হবে, তোমরা এক্স এর মান সেইটা ইউজ করবা, তত ইউজ করবা। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে হোয়াট ইজ ক্যাটেনারি কেবল। ক্যাটেনারি কেবলের মূল শর্ত হচ্ছে যে কেবলের উপর শুধুমাত্র সেলফ ওয়েট ছাড়া আর অন্য কোনো ওয়েট কাজ করবে না। সেক্ষেত্রে এই কেবলের যে মানে কার্ভ হয় বা এই কার্ভের যে শেপ হয়, এই শেপটাকেই বলা হয় ক্যাটেনারি। ক্যাটেনারি কেবলের কিছু ফর্মুলা আমরা দেখলাম এবং দেখলাম যে এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা কিভাবে কোনো একটা কেবলের হরিজন্টাল স্প্যান বা কেবলের ম্যাক্সিমাম টেনশন আমরা বের করতে পারি, সেটা আমরা দেখলাম। এবং তোমাদের কাজ হচ্ছে যে এই কেবলের এই ক্যাটেনারি কেবলের লোয়েস্ট পয়েন্ট থেকে 10 ফিট ডান দিকে তোমরা টেনশন বের করবা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের টপিকস।